বর্ণালী বা স্পেকট্রাম নিয়ে এখন আমরা একটু জানবো। বর্ণালী বা স্পেকট্রাম নিয়ে যদি তুমি জানতে চাও তাহলে তোমাদেরকে একটা প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটা সিলিন্ডারে থাকা গ্যাস। তো তুমি ধরো একটা সিলিন্ডার নিলে এবং সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস নিয়েছো এবং এমন কিছু গ্যাস নিয়েছো যারা আসলে কেউ কারোর সাথে বিক্রিয়া করতে পারে না বা কেউ কারোর সাথে মিক্সচার হতে পারে না। তো এই গ্যাসগুলোতে আমি যখন একটা নির্দিষ্ট পরিমাণ তাপ প্রয়োগ করব তখন ওই গ্যাসগুলো নির্দিষ্ট পরিমাণ বিকিরণ তৈরি করবে। তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি সেই বিকিরণ। এখন তুমি যদি এই বিকিরণগুলোকে কোনো একটা পর্দায় ফেলো বা কোনো একটা কি বলবো পর্দাতেই তো বলা যায়, তো ওই পর্দায় ফেললে তোমরা কিছু লাইট বা আলো দেখতে পাবে। এই যে লাইট বা আলোর রং দেখতে পাচ্ছ, এই রং বা লাইট বা আলোকে বলা হয় বর্ণালী বা স্পেকট্রাম। অথবা আমি যদি আরেকটু অন্যভাবে বলি, ধরো আমরা তো সবাই সূর্যের আলো চিনি, তাই না? সূর্য প্রতিদিন আমাদেরকে আলো দেয় এবং এই সূর্যের আলোটা আমি যদি কোনো একটা প্রিজমের মধ্যে দিয়ে প্রবাহিত করাই তাহলে এই সূর্যের আলোটা কি করবে, অনেকগুলো অংশে ভাগ হয়ে যাবে প্রিজমের মধ্যে দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সিঙ্গেল সূর্যের আলো ছিল যেটা ছিল আমাদের হোয়াইট কালার বা সাদা রঙের, এবং সেটা যখন প্রিজমের মধ্যে দিয়ে চলে গেছে তখন সেটা 7টা বর্ণে ভাগ হয়ে গেছে। তো এই যে 7টা বর্ণে ভাগ হয়ে গেল, আমি যদি কোনো একটা পর্দার উপর এই 7টা আলোকে পালাই তাহলে ওই পর্দার মধ্যে এই 7টা কালার খুব সুন্দরভাবে দেখা যাবে এবং যেইভাবে আমরা দেখতে পাবো 7টা বর্ণকে সেটাই হচ্ছে আমাদের বর্ণালী বা স্পেকট্রাম। তো এখন কেন আমরা 7টা বর্ণের আলো দেখতে পাই? কারণ তোমরা জানো আলো হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আর তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য কাজ করে। তাহলে আমরা বলতে পারি সূর্যের আলোর মধ্যে আসলে মানে ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো থাকে। তো ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের জন্যই তারা পরবর্তীতে ভাগ হয়ে এই 7টা বর্ণের আলো তৈরি করে। আর আমরা তো এটাও জানি যে লাল বর্ণের জন্য যে তরঙ্গদৈর্ঘ্য সেটা মোটামুটি 700 ন্যানোমিটারের মতো হয়। তারপরে বেগুনি কালারের জন্য যে তরঙ্গদৈর্ঘ্য সেটা মোটামুটি 400 ন্যানোমিটার পর্যন্ত হয়। তাহলে 700 থেকে 400 পর্যন্ত তুমি যদি খেয়াল করো অসংখ্য কিন্তু তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলো রয়েছে, বা বলা যায় 700 থেকে 400 এতটুকু যেই রেঞ্জ বা বলা যায় সীমা, এর মধ্যে কিন্তু মোটামুটি প্রত্যেকটা সীমার জন্য বা প্রত্যেকটা তরঙ্গদৈর্ঘ্যের জন্য আমরা কিন্তু আলো পেয়ে থাকি। দ্যাট মিনস আমরা কিন্তু 699 ন্যানোমিটারের জন্য আলো পেয়ে থাকি, আবার 401 এই ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের জন্য সূর্য থেকে আলো পেয়ে থাকি। তাহলে আমরা বলতে পারি না সূর্য থেকে যে আলোটা আসে এই আলোর বর্ণালীটা আসলে একটা অবিচ্ছিন্ন বর্ণালী, মানে এর মধ্যে কোনো বিচ্ছিন্নতা নেই বা কোনো ডিসক্রিট ভ্যালু নেই, এটা একটা কন্টিনিউয়াস ভ্যালু বা কন্টিনিউয়াস মান। তার মানে 400, 401, 402, 403 করতে করতে 700 পর্যন্ত আমরা যতগুলো তরঙ্গদৈর্ঘ্য পাবো প্রত্যেকটা তরঙ্গদৈর্ঘ্যের আলোই কিন্তু আমাদের সূর্যের আলোর মধ্যে রয়েছে। এখন কথা হচ্ছে কেন আমরা এই ধরনের বর্ণালীগুলো দেখতে পাই বা এই ধরনের বর্ণালীগুলো উৎস কেন মানে কোত্থেকে এসেছে। তুমি যদি এই গ্যাসের দিকে লক্ষ্য করো, প্রথম পাত্রে এই গ্যাসের মধ্যে আমরা ধরো যে কোনো একটা গ্যাস নিলাম, ধরো হাইড্রোজেন গ্যাস নিলাম। এখন হাইড্রোজেন গ্যাস নেই অথবা নাইট্রোজেন গ্যাস নেই অথবা ক্লোরিন গ্যাস নেই, যাই নেই না কেন সেটাকে যখন তাপ দেওয়া হয় তখন ওই গ্যাসের বিভিন্ন পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনগুলো সে তাপশক্তিটা শোষণ করে। তাহলে এই গ্যাসের মধ্যে অবশ্যই কী থাকবে, প্রত্যেকটা পরমাণুতে ইলেকট্রন থাকবে। এখন ইলেকট্রন করে কি, সে তাপশক্তি যখন গ্রহণ করবে তখন সে প্রথম শক্তিস্তর দ্যাট মিনস n=1 থেকে সেই শক্তিটার মাধ্যমে n=2 অথবা 3 অথবা 4 এরকম বিভিন্ন শক্তিস্তরে চলে যাবে। এটা আমরা বোরের পরমাণু মডেলে কিন্তু দেখেছি যে ইলেকট্রন কোনো একটা শক্তিস্তরে থাকার সময় নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উপরের শক্তিস্তরে তখন সে চলে যায়। তার মানে ইলেকট্রনটা তখন এই ধরনের উপরের শক্তিস্তরে চলে যাবে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে কি, ইলেকট্রনের স্বভাব চরিত্র টোটালি তোমাদের মতো। তোমরা যেরকম বাবা মার চাপে পড়ে কলেজে গিয়ে ক্লাস করো এবং কলেজ শেষ না হতেই তোমরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও বা পেছনের গেট দিয়ে ওয়ালটপকে পালিয়ে যাও, ইলেকট্রনের অবস্থা হচ্ছে সেরকম। যতক্ষণ আমরা এই গ্যাসের মধ্যে হিট দিব বা তাপ দিব ততক্ষণ আমাদের গ্যাসের মধ্যে ইলেকট্রনগুলো নিচের শক্তিস্তর থেকে উপরের শক্তিস্তরে লাফ দেওয়া শুরু করবে বা জাম্প করা শুরু করবে। যখনই আমাদের তাপটা একটু কমে যাবে তখন ইলেকট্রন সুযোগ পেয়ে যাবে, সে এই জায়গাটাতে থাকতে যাবে না, সে আবার ব্যাক করবে তার আগের বাসায় বা আগের জায়গায়। তাহলে ইলেকট্রন কখনোই উত্তেজিত অবস্থায় বেশিক্ষণ টিকতে পারে না বা তাপ দেওয়া অবস্থায় বেশিক্ষণ টিকতে পারে না। তো এই এক্সাইটেড অবস্থায় বেশিক্ষণ টিকতে না পারাতে সে তার তাপশক্তিটাকে একটা নির্দিষ্ট বিকিরণ হিসেবে বের করে দেয় এবং এই বিকিরণটাই হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা আমরা এই জায়গাটাতে তোমাদের দেখিয়েছি। তাহলে এগুলো হচ্ছে কি এক একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বিকিরণ। এখন মজার বিষয় হচ্ছে কি, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বিকিরণ কিন্তু আবার আমরা চোখ দিয়ে দেখতে পাই না। যেমন আমি তোমাদেরকে যখন কৃষ্ণ বস্তুর বিকিরণ পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে আমরা যদি কোনো একটা বস্তুর তাপ অনেক পরিমাণ বাড়িয়ে ফেলি তখন
আমাদের ওই বস্তুটা আস্তে আস্তে রেড বা লাল কালারের হয়ে যায়, অর্থাৎ ওই বস্তু থেকে বের হওয়া তরঙ্গ দৈর্ঘ্যগুলো মোটামুটি 700 ন্যানোমিটারের কাছাকাছি চলে আসে। আমি যদি তাপ আরও বাড়াতে থাকি, ওই বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য আরও কমতে থাকে, সেটা আস্তে আস্তে নীলের দিকে বা বেগুনের দিকে চলে যায়। তো এই কাহিনীটা এখানে ঘটে। এই যে আমরা লাল আলো দেখতে পাচ্ছি বা নীল আলো দেখতে পাচ্ছি কোনো একটা বস্তু উত্তপ্ত করার পর, এই সমস্ত আলোর যে ব্যান্ড বা কি বলবো, যে এই সমস্ত আলোর যে জোড়া, এগুলোকে বলা হয় স্পেকট্রাম বা বর্ণালী। এখন একটা পরমাণুতে কিন্তু ইলেকট্রনগুলো শুধুমাত্র n=2 তেই যায় না, n=3তেও যেতে পারে, 4এও যেতে পারে। তাহলে যখন n=2 থেকে n=1-এ ব্যাক করবে ইলেকট্রনটা, তখন যে এই বিকিরণটা সে নির্গত করবে তার বর্ণালী একরকম হবে। আবার যখন 3 থেকে সে 1-এ ব্যাক করবে, তার বর্ণালী কিন্তু আরেক রকম হবে। আবার 4 থেকে যখন সে 1-এ ব্যাক করবে, তখন তার নির্গত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটার প্রকৃতি আরেক রকম হবে। তাহলে একটা পরমাণুর মধ্যে একটা ইলেকট্রন কিন্তু ভিন্ন ভিন্ন শক্তিস্তর থেকে তার প্রথম শক্তিস্তরে আসতে পারে। সব ক্ষেত্রে কিন্তু তার শক্তির বিকিরণটা সমান হবে না, এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সব ক্ষেত্রে তার যে বর্ণালী সেটাও কিন্তু সমান হবে না। আবার আমি যদি ভিন্ন ভিন্ন পরমাণুর কথা বলি, ধরো হাইড্রোজেনের জন্য কিন্তু প্রত্যেকটা শক্তিস্তরের শক্তি একরকম না। আবার নাইট্রোজেনের সাথে কিন্তু হাইড্রোজেনের শক্তি স্তরের শক্তি কখনোই মিলবে না, ক্লোরিনের সাথেও কিন্তু মিলবে না। তার মানে হাইড্রোজেনের প্রত্যেকটা শক্তি স্তরের শক্তির সাথে নাইট্রোজেনের প্রত্যেকটা শক্তি স্তরের শক্তি যেমন মিলে না, ক্লোরিনেরটাও কি আমাদের মিলবে না। আর নাই যদি মিলে, তাহলে উচ্চ শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে নেমে আসবে, তখন তাদের শক্তির যে বিকিরণ সেটাও সেম হবে না। তাই আমি বলতে পারি প্রত্যেকটা মৌলিক পদার্থের জন্য অবশ্যই বর্ণালীটা ডিফারেন্স হবে। তাহলে তোমরা কখনোই মনে করবে না হাইড্রোজেনের বর্ণালী দেখতে যেরকম বা স্পেকট্রাম দেখতে যেরকম নাইট্রোজেনটাও এরকম, আসলে তা না, ক্লোরিনটাও তা না। তাহলে প্রত্যেকটা মৌলিক পদার্থের জন্য তাদের স্পেকট্রাম সেম হবে না। এখানে অ্যাজ দিয়ে আমি স্পেকট্রামকে বুঝিয়েছি। তো এটা যদি হয়, তাহলে আমাদের হাতে কিন্তু একটা বিশাল সুযোগ চলে আসছে। কী সুযোগ চলে আসছে? আমরা যেহেতু বুঝতে পারলাম যে প্রত্যেকটা পরমাণুর জন্য বা প্রত্যেকটা গ্যাসের জন্য, যেটাই বলি না কেন, প্রত্যেকটা পদার্থের জন্য বর্ণালী যেহেতু একই হয় না, তাই এক একটা পদার্থের বর্ণালী অবশ্যই এক এক রকম, এবং সেটা হচ্ছে ফিক্সড। তাহলে হাইড্রোজেনে যদি আমি বর্ণালী বের করি, সেটা ফিক্সড থাকবে। নাইট্রোজেন গ্যাসের বর্ণালী ফিক্সড থাকবে। ক্লোরিন গ্যাসের বর্ণালী কী থাকবে? ফিক্সড থাকবে। তাই যদি থাকে, তাহলে আমরা যে কোনো একটা গ্যাসকে নিয়ে উত্তপ্ত করার পর যে বর্ণালীটা পাবো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে, ওই বর্ণালীটাকে পরীক্ষা করেই জানতে পারবো ওই গ্যাসটা কীরকম। অথবা যে কোনো একটা গ্যাস থেকে যদি আমাদের পৃথিবীতে আলো আসে, ধরে নাও সূর্য কিন্তু একটা বিশাল গ্যাসের আধার, তো সেই সূর্যের বর্ণালী ব্যবহার করে আমরা সহজেই জানতে পারবো ওই সূর্যের মধ্যে আসলে কী ধরনের অণু বা পরমাণু আছে, বা স্পেসিফিকভাবে বলতে গেলে কী ধরনের মৌলিক পদার্থ আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। আমরা যখন রাতের আকাশে অনেক বড় বড় স্টার দেখি বা তারা দেখি, তখন ওই সমস্ত তারাগুলো থেকে আসা আলোগুলোকে পরীক্ষা করে বিভিন্ন ধরনের বিজ্ঞানীরা। তো মহাকাশ যারা রিসার্চ করে মহাকাশ নিয়ে, ওনারা এই সমস্ত তারকা থেকে আসা আলোগুলোকে পরীক্ষা করে দেখেন যে ওই আলোর স্পেসিফিক কিছু স্পেকট্রাম রয়েছে বা বর্ণালী রয়েছে। ওই সমস্ত বর্ণালীগুলো পরীক্ষা করে সহজেই জানা যায় ওই সমস্ত তারকার মধ্যে বা স্টারের মধ্যে কী কী ধরনের মৌলিক পদার্থ আছে বা কী কী ধরনের অণু রয়েছে। তাই আমি যদি তোমাকে আরেকটা দারুণ আইডিয়া দিই, সেটা হচ্ছে এই যে স্পেকট্রামটা আমরা দেখতে পাচ্ছি, এই স্পেকট্রামটা আসলে কোনো একটা মৌলিক পদার্থের ফিঙ্গারপ্রিন্ট। তো ফিঙ্গারপ্রিন্ট কেন বললাম? কারণ যে কোনো একটা মৌলিক পদার্থ থেকে বের হওয়া স্পেকট্রাম বা বর্ণালীকে পরীক্ষা করেই কিন্তু সহজে ধরা যায় ওই সমস্ত মৌলিক পদার্থটা আসলে কি, মানে স্পেসিফিকভাবে কোন মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থে আমরা একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। পারমাণবিক সংখ্যা চেঞ্জ হলে যেমন মৌলিক পদার্থগুলোকে আলাদা আলাদাভাবে বোঝা যায়, তেমনই স্পেকট্রাম বা বর্ণালী এটাকে ইউজ করেও কিন্তু আমরা স্পেসিফিক কোনো মৌলিক পদার্থকে পরিচিতি লাভ করতে পারি বা তার সম্পর্কে জানতে পারি। এর মেইন কারণটা হচ্ছে এক একটা মৌলিক পদার্থের স্পেকট্রাম বা বর্ণালী এক এক রকম হয়। তাই তুমি যদি কখনো হাইড্রোজেনের স্পেকট্রামটা চিনে ফেলতে পারো, তাহলে পৃথিবীতে যে কোনো স্পেকট্রাম যদি হাইড্রোজেনের হয়, তাহলে সেটা তুমি ধরে ফেলতে পারবে যে হ্যাঁ, এই মৌলিক পদার্থটা ছিল একটা হাইড্রোজেন বা অন্য কোনো স্পেসিফিক গ্যাস। যেমন আমি তোমাকে অনেক দূরে একটা গ্রহতে পাঠিয়ে দিলাম, ধরো এই স্টার বা তারকাতে তো আর পাঠানো যায় না, তারকার চারপাশে কিছু গ্রহ থাকে, আমি এরকম একটা গ্রহ তোমাকে পাঠিয়ে দিলাম। এখন তুমি চাচ্ছ কি, তুমি এই গ্রহের মানে গ্রহ যে চারপাশে ঘুরছে এই তারকাটার, তুমি চাচ্ছ কি তারকা থেকে আসা আলোটাকে পরীক্ষা করতে। এখন তুমি যদি কোনোভাবে এই তারকা থেকে আসা আলোটাকে পরীক্ষা করো এবং তার বর্ণালী যদি বের করো, যদি দেখো তার বর্ণালীটা হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য
তৈরি, তাহলে তুমি বুঝতে পারবে আসলে এই তারকাটা সূর্যের আলোর মতো আলো নির্গত করছে। তাহলে খুবই ইন্টারেস্টিং জিনিস, তুমি তখন সরাসরি বলতে পারবা ওই তারকার মধ্যে অবশ্যই হাইড্রোজেন এবং হিলিয়াম আছে, কেননা সূর্যের মধ্যে হাইড্রোজেন এবং হিলিয়াম থাকে বলেই তাদের তরঙ্গদৈর্ঘ্য হিসেবে আমরা এতটুকু রেঞ্জের আলোকে বর্ণালী হিসেবে পৃথিবীতে পেয়ে থাকি। এখন কথা হচ্ছে, সূর্যের আলো যেরকম কন্টিনিউয়াস একটা বর্ণালী তৈরি করে, যেখানে প্রত্যেকটা তরঙ্গদৈর্ঘ্য থাকছে একটার পর একটা করে, কোনো একটা মৌলিক পদার্থ কিন্তু এরকম কন্টিনিউয়াস কোনো বর্ণালী তৈরি করতে পারে না। তাদের বর্ণালীগুলো হয় একটু ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্ন। তাই আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে এই যে বর্ণালী আছে সেটার মেইন যে টাইপস বা প্রকারভেদ সেটা নিয়ে, তাহলে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। বর্ণালী বেসিক্যালি দুই ধরনের হয়, প্রকৃতির উপর ভিত্তি করে তাকে দুই ধরনের ধরা হয়। একটা হচ্ছে কন্টিনিউয়াস বা নিয়মিত বর্ণালী, আর আরেকটা হচ্ছে ডিসক্রিট বা অনিয়মিত বা ডিসকন্টিনিউয়াস বর্ণালী। এবং অনিয়মিত বর্ণালী দুই ধরনের, একটা হচ্ছে বিকিরণ এবং আরেকটা হচ্ছে আমাদের শোষণ। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, বর্ণালীকে অন্য আরেকভাবে দুই ধরনের বলা হয়। দ্যাট মিনস আমরা যদি আরেকটা প্রকারভেদ বলি, ওই প্রকারভেদ অনুসারে বর্ণালীকে বিকিরণ এবং শোষণ এই দুইটা প্রকারভেদে বলে থাকে। বাট আমি এখানে টোটাল ওভারঅল বিষয়টা নিয়ে এসেছি। বেসিক্যালি অনিয়মিত বর্ণালী বা ডিসকন্টিনিউয়াস বর্ণালীকেই আমরা দুই ধরনের বলতে পারি, একটা হচ্ছে বিকিরণ আর একটা হচ্ছে শোষণ। তো এখানে নিয়মিত বর্ণালী যেটা, সেটার একটা ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের সূর্যের আলো। এবং তোমরা সূর্যের আলোতে খেয়াল করে দেখবে যে 400 ন্যানোমিটার থেকে শুরু করে 700 ন্যানোমিটার এতটুকু তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই। দ্যাট মিনস 400-র পর 401, 402, 403, তার মানে 401-এর পর 403 এরকমভাবে কিন্তু আমাদের তরঙ্গদৈর্ঘ্য অনুসারে সূর্যের আলো আসে না। তাহলে নিয়মিত বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম হচ্ছে এমন একটা বর্ণালী যার মধ্যে তরঙ্গদৈর্ঘ্যের কোনো গ্যাপ থাকে না বা পার্থক্য থাকে না, অর্থাৎ কন্টিনিউয়াস একটা তরঙ্গদৈর্ঘ্য পাওয়া যায়। বাট অনিয়মিত বর্ণালীর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে এর মধ্যে ল্যামডা বা তরঙ্গদৈর্ঘ্যটা কন্টিনিউয়াস থাকে না। অর্থাৎ তুমি যদি ধরো কোনো একটা বর্ণালী পেলে, তার প্রথম আলোটার তরঙ্গদৈর্ঘ্য কথা ধরে নাও 400 ন্যানোমিটার, পরবর্তী আলোর তরঙ্গদৈর্ঘ্য তুমি যদি খেয়াল করো তাহলে সেটা হয়তো পারে 420 ন্যানোমিটার। তার মানে মাঝখানের থেকে 20টা আমাদের তরঙ্গদৈর্ঘ্য গায়েব। আবার পরবর্তী তরঙ্গদৈর্ঘ্য তুমি যদি পেয়ে থাকো, ধরো সেটা হচ্ছে 450 ন্যানোমিটার। তাহলে এই যে একটা বর্ণালী আমরা পাচ্ছি যার মধ্যে কন্টিনিউয়াস কোনো তরঙ্গদৈর্ঘ্য নেই, দ্যাট মিনস একটার পর একটা তরঙ্গদৈর্ঘ্য আসছে না, এটা হচ্ছে আমাদের অনিয়মিত বর্ণালী। এবং অনিয়মিত বর্ণালীগুলোর মধ্যে আমাদের কিছু দাগ দেখা যায়। হতে পারে সেটা রঙিন কোনো বর্ণের দাগ, অথবা হতে পারে সেটা কালো কোনো বর্ণের দাগ। এরপর আসতে হচ্ছে বিকিরণ এবং শোষণ বর্ণালী। বিকিরণ এবং শোষণ বর্ণালী যদি জানতে চাই তাহলে আমরা পরবর্তী যেই স্লাইডটা আছে সেটা দেখি। খেয়াল করো, নিয়মিত বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রামে তুমি দেখতে পাচ্ছ সবগুলো আলো কিন্তু মোটামুটি এমনভাবে বসেছে যাদের মাঝখানে কোনো গ্যাপ নেই। তার মানে তুমি যদি এতটুকু অঞ্চল দেখো, তুমি দেখবে আস্তে আস্তে এটা ভায়োলেট বা বেগুনি থেকে নীল বা ব্লু হয়ে গেছে বা স্কাই ব্লু হয়ে গেছে। এবং এই যে হওয়াটা, এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট। তোমরা যদি গ্রেডিয়েন্ট জেনে থাকো, আমরা যখন গ্রাফিক্স ডিজাইনে কাজ করি তখন গ্রেডিয়েন্ট সম্পর্কে কিন্তু একটা কাজ করা হয়। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ এখানে হলুদটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। এই যে হলুদ কালারটা আস্তে আস্তে কমলা হয়ে তারপর লাল হয়ে গেল, এই ধর্মটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। আবার দেখতে পাচ্ছ এখানে যে হালকা সবুজ ছিল এই জায়গাটা, এটা আস্তে আস্তে গাঢ় সবুজ হয়ে গেছে। তো এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট সিস্টেম। তো এই গ্রেডিয়েন্ট সিস্টেমটা কাজ করে শুধুমাত্র নিয়মিত বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রামে, যেখানে আমরা প্রত্যেকটা আলোর কিন্তু তরঙ্গদৈর্ঘ্য পেয়ে থাকি। তার মানে আমি যদি তোমাকে দেখাই, সেটা হচ্ছে যদি আমাদের বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য ধরে নাও 400 ন্যানোমিটার, তাহলে ঠিক ওর পাশে আরেকটা তরঙ্গদৈর্ঘ্য থাকবে, সেটা হচ্ছে 401, ওর পাশে আরেকটা থাকবে 402, ওর পাশে আরেকটা থাকবে 403। তো এরকম কন্টিনিউয়াস একটা তরঙ্গদৈর্ঘ্যের আমরা ব্যান্ড পাবো বা একটা জোড়া পাবো নিয়মিত বা কন্টিনিউয়াস স্পেকট্রামে। তো এখন অনিয়মিত বর্ণালীগুলো কীরকম? অনিয়মিত বর্ণালী হচ্ছে আমরা দেখেছিলাম যে একটা বিকিরণ বর্ণালী, সেটা হচ্ছে অনেকটা দেখতে এরকম, অর্থাৎ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা কালো বর্ণের ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকগুলো আমরা দাগ দেখতে পাচ্ছি, রঙিন দাগ। এবং আমরা যদি শোষণ বর্ণালী দেখি, এটা টোটালি ওর অপোজিটটা হবে। দ্যাট মিনস আমরা রঙিন বর্ণের যেই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি তার মধ্যে জায়গায় জায়গায় কিছু ব্ল্যাক কালার বা কালো বর্ণের দাগ দেখা যাবে। তো কখন এই বিকিরণ বর্ণালী এবং শোষণ বর্ণালী দেখা যায় সেটা একটু আমাদের জানা দরকার। বিকিরণ বর্ণালী এটা তখনই দেখা যাবে যখন কোনো একটা পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনগুলো তার শক্তিগুলোকে নির্গত করবে। তার মানে একটা ইলেকট্রন যখন পরমাণুতে থাকে সে হয়তো উচ্চ শক্তি স্তরে যেতে পারে, তাই না? তো ধরো n=1 থেকে সে হঠাৎ করে n=ধরো 5-এ চলে গেল, তাহলে এখানে এখন ইলেকট্রনটা বসে আছে। ইলেকট্রন এই অবস্থায় যখন থাকবে তখন সে কিন্তু উচ্চ শক্তি স্তরে স্টেবল থাকে না বা স্থায়ী থাকে না। সে হুট করে লাফ মেরে প্রথম শক্তি স্তরে বা তার আগের বাসায় ফিরে আসবে। ওই সময়টাতে
এই ইলেকট্রনটা কিন্তু একটা নির্দিষ্ট বর্ণের আলো তৈরি করতে পারে। ওই নির্দিষ্ট বর্ণের আলোটাকে আমি যদি এরকম ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডে ফালাই বা কালো বর্ণের পর্দার মধ্যে যদি ফালাই, তাহলে শুধুমাত্র এই একটা ইলেকট্রনের জন্য আমি একটা নির্দিষ্ট আলো পাবো। হতে পারে সেই আলোটা হচ্ছে এই হলুদ বর্ণের আলো। তখন আমি এই একটা মাত্র হলুদ বর্ণের আলো পেয়ে যাব, এবং এই ধরনের বিকিরণই হচ্ছে কি আমাদের বিকিরণ বর্ণালী। কিন্তু এর অপোজিট ঘটনাটা হচ্ছে কি শোষণ বর্ণালী। আরেকটা জিনিস বলি, তোমার কিন্তু একটা পরমাণুতে বা একটা অণুতে একটা কিন্তু ইলেকট্রন থাকে না, অনেকগুলো ইলেকট্রন থাকে। তাই আমি যদি কোনো একটা যৌগিক মানে মৌলিক পদার্থের কথা বলি, ধরে নাও নাইট্রোজেন যদি একটা মৌলিক পদার্থ হয়, ওই নাইট্রোজেন গ্যাসের মধ্যে কিন্তু অসংখ্য ইলেকট্রন কী করবে, এরকম উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে যাবে এবং তারা অনেকগুলো বর্ণালী তৈরি করবে, এবং প্রত্যেকটা বর্ণালীর কিন্তু শক্তি আলাদা আলাদা হয়। আর শক্তি যেহেতু তরঙ্গের সাথে মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত, তাই শক্তির ভিন্নতার জন্য আমাদের তরঙ্গ দৈর্ঘ্যেরও কী হয়, ভিন্নতা তৈরি হয়। ওই ভিন্নতার জন্য কিন্তু আমরা এক একটা কালার পাবো। দেখো, কিছু কালার হচ্ছে আমাদের নীল, কিছু বর্ণ হচ্ছে সবুজ, কিছু বর্ণ হলুদ, আবার কিছু বর্ণ হচ্ছে কি লাল। কিন্তু আমাদের শোষণ বর্ণালী যেটা, সেটা কিন্তু একটু অন্যরকম। শোষণ বর্ণালীতে যেটা হয় সেটা হচ্ছে, ধরো তুমি একটা লাইট সোর্স নিলে, বা বলা যায় একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যুক্ত সোর্সকে নিলে, মানে উৎসকে নিলে, ওই উৎস দিয়ে যেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বের হচ্ছে সেটা তুমি একটা পরমাণুর মধ্যে ফেললে। তো ধরো এটা হচ্ছে আমাদের সেই পরমাণু। আমি একটু বড় করে দেখাই। পরমাণুর মাঝখানে থাকবে হচ্ছে পজিটিভ চার্জ। এখন ওই পরমাণুর মধ্যে কিন্তু অনেকগুলো শক্তিস্তর থাকতে পারে, তাই না? আমি জাস্ট দুইটা শক্তিস্তর দেখাচ্ছি। এখন এই শক্তিস্তরের মধ্যে ইলেকট্রন থাকতে পারে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, অথবা এখানে দুইটা ইলেকট্রন থাকতে পারে, এরকম অনেকগুলো ইলেকট্রন সেখানে থাকতে পারে। তো যখন তুমি এরকম একটা উৎস নেবে তড়িৎচুম্বকীয় তরঙ্গের, ওই উৎস থেকে বের হওয়া যে লাইটগুলো আছে সেগুলো আমাদের এই পরমাণুর যেই ইলেকট্রনগুলো আছে সেগুলো শোষণ করবে। কেন? কারণ এই ইলেকট্রনগুলো কিন্তু শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে চলে যায়। তাহলে আমি যদি আরেকটা পরমাণুর স্তর দেখাই, তাহলে হয়তো আমাদের এই দুটো ইলেকট্রন শক্তি ইউজ করে উপরের স্তরে চলে যাবে, অথবা এই দুটো ইলেকট্রন শক্তি ইউজ করে উপরের স্তরে চলে যাবে। এবং তুমি ফাইনালি এখানে একটা পর্দা রাখলে। আমি যদি এই পর্দাটার কথা বলি, ধরো এখানে একটা প্লেট রাখলে তুমি, এই পর্দায় তুমি দেখতে চাও যে কী কী বর্ণের আলো এসেছে। তাহলে এই লাইটের মধ্যে ধরো তোমার একটা নিয়মিত বর্ণালী আছে বা কন্টিনিউয়াস স্পেকট্রাম আছে। এই যে আমরা প্রথমে যেটা পড়েছিলাম সেটা। তার মানে এই লাইটের মধ্যে বা এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে সবগুলো পাশাপাশি মানযুক্ত তরঙ্গক্ষেত্র বা তরঙ্গদৈর্ঘ্যগুলো থাকবে। কিন্তু এই ইলেকট্রনগুলো স্পেসিফিক কিছু তরঙ্গদৈর্ঘ্যের শক্তিকে অ্যাবজর্ব করবে বা শোষণ করবে, তারপরে বাকি যে শক্তিগুলো ছিল সেগুলোকে সে পাস করে দিবে এই প্লেটের কাছে। তখন কি দেখব আমরা? তখন দেখব মাত্র গুটি কয়েক ইলেকট্রন ছিল অ্যাটমে বা পরমাণুতে। এই ইলেকট্রনগুলো স্পেসিফিক কিছু বর্ণের বা স্পেসিফিক কিছু তরঙ্গদৈর্ঘ্যের শক্তিকে তারা শোষণ করেছে, বাকি সবগুলো শক্তি তারা নির্গত করে দিয়েছে তাদের পেছনে এই প্লেটের মধ্যে বা পর্দার মধ্যে। তখন আমরা এই পর্দার মধ্যে ঠিক এরকম একটা বর্ণালী দেখতে পাবো, যেটা হচ্ছে শোষণ বর্ণালী। এবং এই বর্ণালীর মধ্যে তুমি যদি খেয়াল করো, এটা আমাদের যেই নিয়মিত বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম ছিল তার মধ্যে দেখতে অনেকটা। বাট পার্থক্য হচ্ছে কি? পার্থক্য হচ্ছে মাঝখানে কিছু কালো বর্ণের দাগ আছে। এর মানে কি? এর মানে আমরা যখন এই লাইট সোর্স থেকে কোনো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ মেরেছি, তখন সেটা কিন্তু পর্দায় এরকম রঙিন বর্ণের কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিয়মিত বর্ণালী তৈরি করতে পারতো। বাট মাঝখানে আমি ভিন্ন ভিন্ন অ্যাটম রাখাতে বা ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলোকে রাখাতে তারা কিছু নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের শক্তিগুলোকে শোষণ করে নিয়েছে, যার ফলে আমাদের এই প্লেট বা পর্দার মধ্যে ওই সমস্ত বর্ণের আলো আসতে পারেনি, এবং ওই সমস্ত বর্ণের আলোর জায়গায় কালো বর্ণের ছায়া তৈরি হয়েছে। তাহলে দেখো, তুমি যদি একটু ভালো করে দেখো, আমাদের 400 ন্যানোমিটার থেকে শুরু করে 700 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্যের একটা কন্টিনিউয়াস বর্ণালী বা নিয়মিত বর্ণালী আমরা অ্যাপ্লাই করেছি, যার মধ্যে আমরা বিভিন্ন ধরনের পরমাণুগুলোকে রেখেছি। তো একটা হচ্ছে ক্যালসিয়াম পরমাণুকে রেখেছি, একটা হচ্ছে আয়রন পরমাণুকে রেখেছি, তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণুকে রেখেছি, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম পরমাণুকে রেখেছি। তো যখন আমরা বিভিন্ন ধরনের পরমাণুকে রেখেছি, ওই সমস্ত পরমাণু ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোগুলোকে শোষণ করেছে, যার ফলে ওই সমস্ত পরমাণুর জন্য এই টোটাল কন্টিনিউয়াস স্পেকট্রামের মধ্যে জায়গায় জায়গায় কালো বর্ণের আলো, মানে কালো বর্ণের তো আলো হয় না, কালো বর্ণের ছায়া হয়, ছায়া তৈরি হয়েছে। তো দেখো তো একটু আমাদের হাইড্রোজেনের কথা যদি বলি, হাইড্রোজেন এই যে 450 থেকে 500-র মাঝামাঝি একটা নির্দিষ্ট বর্ণের মানে তরঙ্গদৈর্ঘ্যের আলোকে শোষণ করে। ওই শোষণ করে মানে হচ্ছে কি, হাইড্রোজেনের যে কোনো একটা পরমাণুর মানে ইলেকট্রন শোষণ করে, টোটাল হাইড্রোজেন শোষণ করে না। তো ওই ইলেকট্রনের জন্য আমাদের এই জায়গাটাতে একটা ছায়া তৈরি হয়েছে। হাইড্রোজেনের অন্য কোনো একটা ইলেকট্রন হয়তো আরও দুষ্ট, সে করেছে কি 650 থেকে 700-র মধ্যে
এইটুকু রেঞ্জের মধ্যে যে কোনো একটা তরঙ্গদৈর্ঘ্যের এনার্জিকে শোষণ করেছে, তাই এই জায়গাটা আমাদের কি হয়েছে, ব্ল্যাক কালারের হয়েছে। তার মানে হাইড্রোজেনের জন্য আমরা এখানে দুইটা লাইন দেখতে পাচ্ছি, একটা এই জায়গাটাতে আর একটা কি এই জায়গাটাতে। একইভাবে আমি যদি এগুলো মুছে দিই, তুমি দেখবে আয়রনের জন্য কিন্তু আমরা এরকম অনেকগুলো লাইন দেখতে পাচ্ছি। যেমন আয়রনের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট লাইন, এবং আয়রনের পাশে আবার এখানে ছোট্ট করে হাইড্রোজেনও আছে যদি খেয়াল করে থাকো। তার মানে হাইড্রোজেনের ভেতরে থাকে ভিন্ন ভিন্ন শক্তি স্তরে, যদি আমি ইলেকট্রনের কথা বলি, তারা বিভিন্ন বর্ণের আলোকে কিন্তু শোষণ করতে পারে। আয়রনের ক্ষেত্রেও কিন্তু ঘটনাটা সেম। আয়রনের একটা পরমাণু এতটুকু রেঞ্জের মধ্যে শক্তি শোষণ করেছে, আয়রনের আরেকটা পরমাণু এতটুকু রেঞ্জের মধ্যে থাকা শক্তিকে শোষণ করেছে। ফাইনালি আমরা এরকম একটা ছবি দেখতে পাচ্ছি। তার মানে আমি যদি যে কোনো একটা পরমাণুকে নিয়ে কাজ করি, বা যে কোনো একটা পরমাণুর উপর যদি এরকম নিয়মিত বর্ণালীকে অ্যাপ্লাই করি, তাহলে অবশ্যই ওই পরমাণুর জন্য আমরা স্পেসিফিক শোষণ বর্ণালী পাবো, এবং ওই শোষণ বর্ণালীটা আসলে ওই পরমাণুর ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। বা যদি কখনো এরকম শোষণ বর্ণালী আমরা পেয়ে যাই, তখন আমি স্পেসিফিকভাবে বলতে পারবো এটা আসলে একটা নির্দিষ্ট পরমাণুর কাছ থেকে এসেছে। ওই যে আমরা তারকা বা সূর্যের কথা বলেছিলাম না, স্টারের কথা বলেছিলাম, তারকা বা স্টারের মধ্যে কি হয়, ভিন্ন ভিন্ন বর্ণালী চলে আসে, এবং এই বর্ণালীগুলো আসলে এক একটা শোষণ বর্ণালী হিসেবে আমাদের কিন্তু কাজ করে। আমরা এই সমস্ত শোষণ বর্ণালীগুলো কাজে লাগিয়ে তখন বুঝতে পারি যে ওই সমস্ত তারকা বা স্টারের মধ্যে কী কী ধরনের মৌলিক পদার্থ রয়েছে। এবার এই বিষয়টা আমরা একটা বাস্তব এক্সাম্পলের মাধ্যমে দেখি। খেয়াল করে দেখো, ওখানে আমরা তিনটা জিনিস দেখাচ্ছি। প্রথমে ধরে নাও এটা হচ্ছে একটা হট ম্যাটার, হাই ডেন্সিটি, এবং তোমরা জানো উচ্চ ঘনত্ব এবং উচ্চ তাপমাত্রাযুক্ত একটাই জিনিস আছে, সেটা হচ্ছে সূর্য। মানে অনেক কিছুই তো আছে, বাট আমরা একটা এক্সাম্পল নিলাম সূর্য। তো সূর্য থেকে যখন আলো আসবে, ওই আলোটাকে আমরা একটা প্রিজমের মধ্যে দিয়ে কনভার্ট করবো না, মানে প্রবাহিত করব। তখন প্রিজম করবে কি, সূর্যের যে সাদা আলো আছে তার মধ্যে যতগুলো তরঙ্গদৈর্ঘ্য আছে, প্রত্যেকটা তরঙ্গদৈর্ঘ্যগুলোকে ভাগ করে ফেলবে। ভাগ করে সেরকম একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিয়মিত বর্ণালী তৈরি করবে। যেখানে দেখতে পাচ্ছ গ্রেডিয়েন্ট বিষয়টা কাজ করছে। গ্রেডিয়েন্ট মানে লাল থেকে আস্তে আস্তে সে কমলা হয়ে যাচ্ছে, তারপর আস্তে আস্তে সে হলুদ হয়ে যাচ্ছে। তো এদের মাঝে কিন্তু হুট করে কালার চেঞ্জ হচ্ছে না, বা কোনো গ্যাপ দেখা যাচ্ছে না। এখন আমরা সূর্যের আলোর কথা বাদ দিই, আমরা কোনো একটা গরম গ্যাসের কথা বলি। হট গ্যাস, গরম গ্যাস একদম প্রথম স্লাইডে দেখেছিলাম, এবং সেখানে তোমরা দেখেছিলে যে একটা গ্যাসকে আমরা তাপ দিয়েছিলাম, তারপরে তাকে গরম করেছিলাম। তো গ্যাসকে গরম করলে কি হয়, তার ইলেকট্রনগুলো চাপে পড়ে উচ্চ শক্তি স্তরে চলে যায়। তোমাদের মতো তোমরা বাবা মা চাপে পড়ে কলেজে চলে যাও, তারপরে তাপ যখন সরে যায়, বা তোমার বাবা মা যখন তোমার কাছ থেকে সরে যায়, তোমরা তখন কলেজ থেকে পালিয়ে চলে আসো বাসায়, মানে যখন চাপটা কমে যায়। তো হট গ্যাস বা গরম গ্যাসের ক্ষেত্রে সেই অবস্থা হয়। যখন আমরা গরম একটা গ্যাস নিয়ে কাজ করি, তখন তাকে ঠান্ডা হতে দিই, তখন তার ইলেকট্রনগুলো কী করে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। নেমে আসার সময় তার ইলেকট্রনগুলো স্পেসিফিক কিছু আলো বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করে। এবং যদি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা কালো বর্ণের পর্দার মধ্যে আমরা প্রিজমের মাধ্যমে ওই তরঙ্গদৈর্ঘ্যগুলোকে যদি দেখতে চাই, তাহলে দেখব জায়গায় জায়গায় আমরা কিছু বর্ণ পাচ্ছি, এবং এই স্পেসিফিক বর্ণের বর্ণালীগুলো শুধুমাত্র ওই সমস্ত ইলেকট্রনের জন্য তৈরি হয়েছে। তার মানে ইলেকট্রন এখানে শক্তি যখন ছাড়বে, এটাকে বলা হয় ইমিশন বা নির্গমন, এবং এই শক্তি ছাড়ার জন্য আমরা যে বর্ণালীটা পাবো সেটাই হচ্ছে কি ইমিশন স্পেকট্রাম, বা বলা যায় আমরা এখানে দেখেছিলাম বিকিরণ বর্ণালী। তাহলে আমাদের 2 নম্বরটা কমপ্লিট, যে কোনো একটা গরম বস্তু এই বিকিরণ বর্ণালী দেয়। তাই বলে সূর্য যে বিকিরণ বর্ণালী দিবে তা না। হ্যাঁ, সূর্যের বর্ণালীটাও বিকিরণ, কিন্তু সেক্ষেত্রে সূর্যের মধ্যে আমরা অন্যরকম বর্ণালী দেখতে পাই, যেটা হচ্ছে কন্টিনিউয়াস। এবং এটা যেহেতু অনেক বেশি ঘনত্বযুক্ত বা অনেক বেশি গরম, তাই সে কন্টিনিউয়াস বিকিরণ দিতে পারে। এবার আমরা পরেরটাতে চলে আসি, সেটা হচ্ছে কোল্ড গ্যাস। কোল্ড গ্যাস কেন নিলাম, তুমি দেখতে পাচ্ছ এখানে একটা আলোক উৎস আছে। এখন তুমি চাচ্ছ কি, এই আলোক উৎস, ধরা যাক সান বা সূর্য, তুমি এই সূর্যের মাধ্যমে বলো বা কোনো একটা তাপের উৎসের মাধ্যমে বলো, তুমি ঠান্ডা গ্যাসগুলোকে গরম করলাম। এখন ঠান্ডা গ্যাসকে গরম করা মানে হচ্ছে কি, তুমি ঠান্ডা গ্যাসের মধ্যে দিয়ে বা কোল্ড গ্যাসের মধ্যে দিয়ে সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা আলোক রশ্মিটাকে প্রবাহিত করলাম। প্রবাহিত করলে কি হবে, সূর্যের আলো আমরা জানি কোনো একটা বস্তুর মধ্যে যখন যাবে, তখন ওই বস্তুর বিভিন্ন রকম ইলেকট্রন থাকবে। বা এই কোল্ড গ্যাস যখন নিচ্ছি, তখন তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ইলেকট্রন থাকে, বা ঠান্ডা গ্যাসের মধ্যে ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনগুলো একটা স্পেসিফিক শক্তি নিয়ে নেয় সূর্যের আলো থেকে, এবং সবগুলো ইলেকট্রন যখন শক্তি নিয়ে নেবে, তখন প্রত্যেকটা ইলেকট্রন ওই শক্তি নিয়ে নেওয়ার ফলে ওই শক্তির সাথে যেই তরঙ্গদৈর্ঘ্য সম্পর্কিত ছিল, ওই তরঙ্গদৈর্ঘ্যটাকে সে কেটে দিবে। তাই আমরা
ফাইনালি যে রেডিয়েশনটা পাবো সেটাকে যদি প্রিজমের মধ্যে দিয়ে প্রবাহিত করাই তখন আমরা পর্দায় এরকম জায়গায় জায়গায় কালো বর্ণের কিছু আলোক রশ্মি দেখতে পাবো, মানে ছায়া দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন স্পেকট্রাম। মানে খুবই সহজ জিনিস। তুমি একটা ঠান্ডা গ্যাস নিবা, কেন ঠান্ডা গ্যাস নিবা? কারণ ঠান্ডা গ্যাসের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে কি, তাদের ইলেকট্রনগুলো এক্সাইটেড থাকে না বা উত্তেজিত থাকে না। ইলেকট্রন এক্সাইটেড হলে কিন্তু সমস্যা। যেমন হট গ্যাসের মধ্যে কি হয়, ইলেকট্রন এক্সাইটেড থাকে, যার ফলে ইলেকট্রনগুলো উপরে শক্তিস্তর থেকে নিচে শক্তিস্তর একটা সময় নেমে আসে, তখন তারা ইমিশন স্পেকট্রাম দেখায়। তাই আমরা এক্ষেত্রে ঠান্ডা গ্যাস ইউজ করব, যেখানে ঠান্ডা গ্যাস আসলে একটা ছাঁকুনি হিসেবে কাজ করে। কিভাবে? সূর্যের মধ্যে কন্টিনিউয়াস তরঙ্গদৈর্ঘ্য থাকে, বা বলা যায় মানে নিয়মিত বর্ণালী থাকে। ওই বর্ণালীর মধ্যে স্পেসিফিক কিছু তরঙ্গদৈর্ঘ্যের শক্তিকে এই ঠান্ডা গ্যাসটার বিভিন্ন রকম ইলেকট্রন রিসিভ করবে বা টেনে নেবে, নিয়ে তারা তাদের শক্তি বাড়িয়ে উপরে শক্তি স্তরে যাবে, এটা তাদের ব্যাপার। বাট ওই সমস্ত স্পেসিফিক ইলেকট্রনগুলো সূর্য থেকে নেওয়া স্পেসিফিক শক্তিগুলোকে নিল, ওই শক্তির জন্য আমরা বলতে পারি ওই তরঙ্গগুলো মানে তরঙ্গদৈর্ঘ্যগুলো আর আমরা ফেরত পাবো না। তখন প্রিজমের মধ্যে দিয়ে বাকি যে আলোটা ফ্লো হবে তার দেখা যাবে কি নিয়মিত তরঙ্গদৈর্ঘ্যের মাঝে মাঝে কিছু তরঙ্গদৈর্ঘ্য নেই বা এখানে ছায়া হিসেবে কাজ করবে। তাহলে এই ছায়াটা আসলে কার জন্য দায়ী? আমাদের এই কোল্ড গ্যাসের মধ্যে থাকা বিভিন্ন পরমাণুর যে ইলেকট্রন ছিল এই সমস্ত ইলেকট্রনের জন্য দায়ী। ওই সমস্ত ইলেকট্রন এই শক্তিটাকে টেনে নিয়েছে বলেই আমরা এরকম জায়গায় জায়গায় ছায়া দেখতে পাবো। তো এই কারণে তোমরা দেখে থাকবে যে সোডিয়াম লাইটগুলো রাস্তায় জ্বালানো হয়, তারা হচ্ছে হলুদ বর্ণের আলো দেয়। এর কারণ হচ্ছে যখন তুমি সোডিয়াম লাইট জ্বালাবে তখন সোডিয়াম পরমাণুগুলোকে এক্সাইটেড করা হয় বা উত্তেজিত করা হয়, তখন তার পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনগুলো উত্তেজিত অবস্থায় উপরের কক্ষপথে চলে যায়, এবং যখন ওই ইলেকট্রনগুলো নিচের কক্ষপথে ফিরে আসে তখন তারা হলুদ বর্ণের আলো তৈরি করে। এবং এটা হচ্ছে অনেকটা আমাদের এই হট গ্যাসের মতো অবস্থা। এখন একটা বিষয় হচ্ছে কি, দেখো দারুণ একটা বিষয় আছে এবং ভয়ঙ্কর একটা বিষয় আছে। সেটা হচ্ছে তুমি যে গ্যাসটা নিলে সেই গ্যাসটা সেম থাকলো। দ্যাট মিনস আমি এখানে প্রথমে গ্যাসটাকে হট করেছি, তারপর সেটাকে আমি কুল করেছি। হট করা অবস্থায় আমি যে গ্যাসটা নিয়েছি সেই গ্যাসটা আমাদের কিছু বিকিরণ দিয়েছে, সেটা ছিল আমাদের বিকিরণ বর্ণালী। বাট আমি যখন গ্যাসটাকে ঠান্ডা করে তারপর তার মধ্যে দিয়ে আলোক রশ্মি ফ্লো করিয়েছি, সূর্যের থেকে নেওয়া আলোক রশ্মি, তখন সে কিন্তু আমাদের আরেকটা বিকিরণ দিয়েছে। এবং তুমি যদি এই দুটো বিকিরণ একটু তুলনা করে দেখো, দ্যাট মিনস একটা হচ্ছে বিকিরণ বর্ণালী আর একটা হচ্ছে শোষণ বর্ণালী। তো এই দুটো বর্ণালী যদি তুমি একটু তুলনা করে দেখো তাহলে দেখতে পাবে প্রথম বর্ণালীর ঠিক অপোজিটটা হচ্ছে দ্বিতীয় বর্ণালী। তার মানে বিকিরণ বর্ণালী যেমন দেখতে, ঠিক তার অপোজিটটা হচ্ছে কি শোষণ বর্ণালী। এবং গ্যাস কিন্তু আমি চেঞ্জ করিনি, এখানে আমাদের সেম গ্যাসটা কাজ করছে। এর মানে কি? এর মানে হচ্ছে তুমি যদি কোনো একটা পদার্থের পরমাণুকে গরম করো বা উত্তপ্ত করো, তখন সেটা যে বিকিরণ বর্ণালী দিবে, তুমি যদি ওই পদার্থটাকে ঠান্ডা করে তার মধ্যে দিয়ে কোনো একটা আলোক রশ্মি বা সূর্যের আলো প্রবাহিত করো, সে একটা নতুন বিকিরণ দিবে যেটা তার আগের বিকিরণের টোটালি অপোজিট। যেমন তুমি দেখতে পাচ্ছ এতটুকু অংশ হচ্ছে ব্ল্যাক, বাট নিচে এতটুকু অংশ হচ্ছে কি আমাদের রেড কালার। আবার যে অংশটুকুতে আমরা দেখতে পাচ্ছি রেড কালারের একটা ছোট্ট অংশ চলে এসেছে, সেই অংশটাতে আবার এখানে একটা ছায়া বা বলা যায় একটা শ্যাডো চলে এসেছে। একইভাবে দেখো এই অংশটা হচ্ছে আমাদের হলুদ ছিল, আর নিচে এই অংশটা কিন্তু একটা ব্ল্যাক ছায়া। আর উপরে এখানে পাশাপাশি দুইটা অংশ সবুজ ছিল, আর এখানে কিন্তু পাশাপাশি দুইটা অংশ কি ব্ল্যাক কালারের ছায়া তৈরি হয়েছে। তাহলে একটা নির্দিষ্ট পরমাণুর জন্য শোষণ বর্ণালী দেখতে যেমন, বিকিরণ বর্ণালী দেখতে ঠিক তার অপোজিট। এবং কিভাবে এটা ঘটে সেটা জন্য তোমাদেরকে একটা দারুণ এক্সাম্পল দেখাই। খেয়াল করো, এখানে কিন্তু শোষণ এবং বিকিরণ বর্ণালীর কিছু ছবি দেওয়া আছে। তুমি যদি শুধুমাত্র সোডিয়ামের কথা বলো, আমি যদি একটু এই কালারটা ইউজ করি, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আমাদের শোষণ বর্ণালী দেখতে যেমন, বিকিরণ বর্ণালী দেখতে কিন্তু তেমন না, ঠিক তার অপোজিট। যেমন শোষণ বর্ণালীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে আমাদের একটা ব্ল্যাক কালারের ছায়া আছে, বাট বিকিরণ বর্ণালীতে এই জায়গাটাতে ছায়ার জায়গাটাতে কি আছে, একটা বেগুনি কালারের বর্ণ আছে। একইভাবে দেখো পাশে এখানে একটা ছায়া আছে আর এখানে একটা বর্ণ আছে, আর বাকি অংশ কি ব্ল্যাক কালার। এতটুকু পর্যন্ত টোটালি একটা ছায়া, এতটুকু পর্যন্ত টোটালি কি একটা আলো বা কালার। এই জায়গাটাতে আবার একটা ছায়া, এই জায়গাটাতে একবার আলো। তার মানে একটা জিনিস আমরা ক্লিয়ার, সেটা হচ্ছে বিকিরণ বর্ণালী এবং শোষণ বর্ণালী যে কোনো পরমাণুর জন্য হতে পারে, কিন্তু তারা একে অপরের অপোজিট বা উল্টোভাবে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে শোষণ বর্ণালীর জন্য আমরা যেই বর্ণালীটা পাই সেটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রঙিনই থাকে। যেমন তুমি এখানে সোডিয়াম, তারপর নাইট্রোজেন, তারপর হাইড্রোজেন, তারপর অক্সিজেন, সবারই শোষণ বর্ণালীর যে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছ সেটা কিন্তু রঙিন পাচ্ছ। কিন্তু বিকিরণ বর্ণালীর যেই ব্যাকগ্রাউন্ড আমরা পাবো সেটা কিন্তু ব্ল্যাক কালারের হবে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই টোটালটা কিন্তু ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড, আবার নাইট্রোজেনের ক্ষেত্রে এটাও ব্ল্যাক কালার,
এটাও ব্ল্যাক কালার, এটাও ব্ল্যাক কালার, বাট পার্থক্যটা হচ্ছে কি, পার্থক্যটা হচ্ছে একটা বিকিরণ আর একটা বিকিরণের বিপরীতভাবে কাজ করে। তো তোমরা যে কোনো জিনিস দেখতে পারো, আমি এগুলো সব মুছে দিই, তোমরা আরেকবার ভালো করে লক্ষ্য করো। যেমন আমি হাইড্রোজেনের যদি কথা বলি, হাইড্রোজেনের শোষণ বর্ণালীর এই জায়গাটা হচ্ছে কি ছায়া, বাট এই জায়গাটা হচ্ছে কি কালারফুল। আবার এতটুকু জায়গা হচ্ছে কালারফুল, বাট এতটুকু জায়গা হচ্ছে কি ছায়া। আবার এই জায়গাটা হচ্ছে কি ছায়া, এই জায়গাটা হচ্ছে কি আমাদের কালারফুল, মানে এই জায়গাটা আর কি। তো এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, যে কোনো একটা নির্দিষ্ট পরমাণুর জন্য তার বিকিরণ বর্ণালী এবং শোষণ বর্ণালী হচ্ছে ফিক্স। এখন আমি যদি তোমাকে যে কোনো একটা আলো পরীক্ষা করতে বলি বা বর্ণালী পরীক্ষা করতে বলি, সেই বর্ণালীর তোমার প্রথমে জানতে হবে তুমি কি শোষণ বর্ণালী পরীক্ষা করছো নাকি বিকিরণ বর্ণালী পরীক্ষা করছো, এটা আমাদের জানতে হবে। তাহলে প্রত্যেকটা পরমাণুর জন্য ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে তাদের বর্ণালী, এবং বর্ণালীর মধ্যে আমরা দুটো বর্ণালী দেখতে পাই, একটা হচ্ছে শোষণ বর্ণালী এবং আরেকটা হচ্ছে কি বিকিরণ বর্ণালী। এবার আমরা শোষণ বর্ণালী নিয়ে তোমাদেরকে একটা দারুণ কনসেপ্ট দিব, সেটা হচ্ছে এরকম যে তোমরা কিন্তু অলরেডি শোষণ বর্ণালী সম্পর্কে জেনেছো, তাই না? শোষণ বর্ণালীতে কী হয়, আমরা একটা লাইট সোর্স বা আলোকে নেই এবং এই লাইট সোর্স হিসেবে কাজ করে সূর্যের কথা বলতে পারি। তারপর এখানে আমরা একটা গ্যাসের মধ্যে সেই আলোক বর্ণ অ্যাপ্লাই করি, এবং ধরে নাও এই গ্যাসটা হচ্ছে আমাদের কোল্ড বা ঠান্ডা একটা গ্যাস। এবং তারপরে আমরা এখানে একটা পর্দা রাখি, যে পর্দাটা হচ্ছে কীরকম পর্দা, অবশ্যই সে পর্দাটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের পর্দা। তো তোমরা আগের ছবিতে কিন্তু দেখতে পাচ্ছ যে শোষণ বর্ণালী যেটা ব্ল্যাক কালারের পর্দা না, আসলে এই পর্দাটা হচ্ছে আমাদের হ্যাঁ যে কোনো একটা পর্দা হতে পারে, বাট সেক্ষেত্রে আমাদের যে বর্ণগুলো আসবে সেটা কিন্তু রঙিন বর্ণ আসবে। আমি এখানে পর্দা যে কোনো কালারে রাখতে পারি, বাট ব্ল্যাকটা রাখাই হচ্ছে সবচেয়ে ভালো। তবে তুমি ইচ্ছা করলে হোয়াইটও রাখতে পারো, যেহেতু তোমার সূর্যের আলোর সবটুকু অংশে যেহেতু ওই পর্দায় পড়বে, তার মানে তুমি একটা ভালো পর্দা রাখবে যাতে সবগুলো বর্ণের আলো দেখা যায়। তো এখন এই পর্দার মধ্যে আমরা কি দেখতে পাবো, অবশ্যই একটা কালারফুল বর্ণ দেখতে পাবো, অর্থাৎ সূর্যের আলোর 7টা রঙই কিন্তু দেখতে পাবো। জাস্ট সমস্যাটা হচ্ছে কি মাঝখানে মাঝখানে কিছু ব্ল্যাক কালারের শ্যাডো দেখতে পাবো। তো আমি এখানে ব্ল্যাক কালারের শ্যাডো দিলাম, ধরো এখানে একটা শ্যাডো, এখানে আরেকটা শ্যাডো, এই জায়গাটাতে ধরো আরও 2টা শ্যাডো। তো এটা কেন ঘটে বা কীভাবে ঘটে সেটার একটা দারুণ এক্সাম্পল আছে বা একটা দারুণ কনসেপ্ট আছে। সেটা হচ্ছে কি, ধরো তুমি একটা হাইড্রোজেন পরমাণুকে নিলে, এই হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণুর কেন্দ্র। এখন এই হাইড্রোজেন পরমাণুর চারপাশে কিন্তু অনেকগুলো কক্ষপথ থাকবে, তাই না? ধরে নিলাম অনেকগুলো কক্ষপথ, যদিও হাইড্রোজেন পরমাণুতে একটাই কক্ষপথ থাকে, কারণ ইলেকট্রন একটাই থাকে, বাট আমরা চাইলে কিন্তু ওই ইলেকট্রনটাকে বিভিন্ন রকম এনার্জি বা শক্তি প্রয়োগ করে উচ্চ কক্ষপথে নিতে পারি। তো সেই জন্য আমরা এখানে কিছু কল্পিত কক্ষপথ এঁকে রাখলাম। এখন তুমি প্রত্যেকটা কক্ষপথের আলাদা আলাদা শক্তি দাও। ধরো আমি প্রথম কক্ষপথে শক্তি দিলাম হচ্ছে 1, মানে ইলেকট্রন যদি ওর মধ্যে অবস্থান করে তাহলে তার শক্তি হবে 1 মানে যে কোনো ইউনিট হতে পারে, এটা আমরা জাস্ট ধরে নিলাম 1। দ্বিতীয় কক্ষপথে শক্তি ধরে নাও 2, তৃতীয় কক্ষপথে শক্তি ধরে নাও 4, আবার 4 নম্বর কক্ষপথে শক্তি ধরে নেওয়া হচ্ছে 7, 5 নম্বর কক্ষপথে শক্তি ধরে নেওয়া হচ্ছে 11। আমি এখানে কিছু ডিসক্রিট ভ্যালু দেখেছি, তার মানে কক্ষপথে শক্তি তোমরা অলরেডি জানো যে কন্টিনিউয়াস হয় না, দ্যাট মিনস 1 2 3 4 এরকম হয় না, তাই আমি এখানে কন্টিনিউয়াস দিলাম না। এখন তুমি করলে কি, এই হাইড্রোজেন পরমাণুর উপর এই লাইটের আলোটা অ্যাপ্লাই করলে, দ্যাট মিনস এখান থেকে তোমার লাইট আসছে, যে লাইটটা হচ্ছে একটা নিয়মিত বর্ণালী বা বলা যায় কন্টিনিউয়াস স্পেকট্রাম। এখন এই যে তুমি একটা নিয়মিত বর্ণালীকে মারছো বা এই লাইটটাকে যে মারছো, এই লাইটের মধ্যে কিন্তু সব ধরনের শক্তি একদম কন্টিনিউয়াসভাবে সাজানো আছে। আমি ধরে নিলাম শক্তির মান হচ্ছে ধরো 1 2 3 4 5 এরকম করতে করতে একদম ধরো হচ্ছে n সংখ্যক আমাদের শক্তি আছে। n সংখ্যক বলতে আমি বোঝাচ্ছি শক্তির মান, দ্যাট মিনস এটা 1 ইলেকট্রন ভোল্ট হতে পারে, এটা 2 ইলেকট্রন ভোল্ট হতে পারে। যেহেতু তুমি জানো সানলাইটের মধ্যে কন্টিনিউয়াস তরঙ্গদৈর্ঘ্য থাকে বা নিয়মিত ল্যামডা থাকে বা তরঙ্গদৈর্ঘ্য থাকে, তাই শক্তিটাও কি একদম নিয়মিত হবে। এখন হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যেটা প্রথম কক্ষপথে আছে, সে কিন্তু খুব সহজেই একটা নির্দিষ্ট শক্তি নিয়ে দ্বিতীয় কক্ষপথে যেতে পারবে, আবার সেই শক্তি নিয়ে তৃতীয় কক্ষপথে যেতে পারবে, আবার সেই শক্তি নিয়ে চতুর্থ কক্ষপথে যেতে পারবে। মানে আমি যদি প্রথম কক্ষপথে থাকা এই ইলেকট্রনটাকে একটা নির্দিষ্ট শক্তি দিই, সে কিন্তু চাইলে ভিন্ন ভিন্ন শক্তিস্তর যুক্ত কক্ষপথে যেতে পারবে। আবার এই 1 ইলেকট্রন মানে এই শক্তি থেকে সে 11 শক্তি স্তরযুক্ত কক্ষপথেও যেতে পারবে। কিন্তু আমি যদি বলি এই 1 শক্তিযুক্ত ইলেকট্রনটা আমাদের এমন একটা কক্ষপথে গেল যেটা শক্তি হচ্ছে 3, এটা কিন্তু পসিবল না, কেননা আমাদের এখানে কোনো কক্ষপথের শক্তি কিন্তু 3 না। তার মানে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ইলেকট্রনকে অবশ্যই আমরা এমন কিছু শক্তি দিব যার জন্য সে 2 শক্তিস্তর তৈরি করবে, বা তার শক্তি হবে 2, তার শক্তি হবে 4, তার শক্তি হবে 7 কিংবা 11। এখন আমরা যে আলোটা তার উপর মেরেছি, ওই আলোর মধ্যে কিন্তু কন্টিনিউয়াস অনেকগুলো শক্তি থাকছে, তাই না? 1 থেকে শুরু করে n সংখ্যক। তাহলে আমি বলতে পারি না আমাদের এখানে প্রত্যেকটা শক্তি স্তরে কিন্তু স্পেসিফিক গ্যাপ আছে। যেমন আমি যদি
এই জিনিসগুলো একটু মুছে দিই, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। ধরো আমাদের হাইড্রোজেন পরমাণুর প্রথম যেই ইলেকট্রনটা আছে সে দ্বিতীয় শক্তি স্তরে যেতে চায়। তাহলে 1 থেকে যদি সে 2তে যেতে চায় তাহলে তার শক্তির যে বাধাটা মানে পার্থক্যটা সেটা হবে কি 2 - 1 = 1। যদি সে 1 থেকে শুরু করে, আচ্ছা আমি একটু এখানে সাজিয়ে লিখি। ধরো হাইড্রোজেনের প্রথম ইলেকট্রন যেটা বসে আছে সেটা চাচ্ছে 1 শক্তিস্তর থেকে 2 শক্তিস্তর বা দ্বিতীয় পর্যায়ে যেতে বা কক্ষপথে যেতে। তাহলে তার কতটুকু পার্থক্য লাগছে শক্তির? 2 - 1 = 1 লাগছে। তার মানে আমি যদি 1 পরিমাণ শক্তি এই ইলেকট্রনটাকে দেই তাহলে সে সরাসরি 2 নম্বর কক্ষপথে চলে যাবে। এখন সে চাচ্ছে 1 থেকে শুরু করে 2তে না গিয়ে 3 নম্বর শক্তি স্তরে যেতে। তাহলে সে যদি 3 নম্বর শক্তি স্তরে যেতে চায় তাহলে 3 নম্বর শক্তি স্তরে যাওয়ার জন্য তার শক্তির পার্থক্য কত লাগবে? 3 নম্বরের শক্তি হচ্ছে 4 এবং তার আগে শক্তি ছিল 1, দ্যাট মিনস 3 পরিমাণ তার শক্তি লাগবে। তাহলে আমি যদি একটু মার্ক করে দিই, এটা হচ্ছে তার ধরো N1 আর এটা হচ্ছে তার ধরো N2। N1 মানে হচ্ছে আদি শক্তি স্তর, N2 হচ্ছে তার পরবর্তী শক্তি স্তর আফটার রিসিভিং দ্য এনার্জি। মানে ইলেকট্রনটা শক্তি বাইরে থেকে যখন নিতে পারবে, নেওয়ার পর সে যেই কক্ষপথে যাবে সেটাকে আমি ধরে নিলাম N2। এখন ইলেকট্রন চাচ্ছে কি? ইলেকট্রন চাচ্ছে না আমি এখন 3 নম্বরে যাব না, আমি এখন 4 নম্বর শক্তি স্তরে যাব। তাহলে শক্তির পার্থক্য কত লাগবে? 4 নম্বর শক্তি স্তরে শক্তি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কত 7 এবং প্রথম শক্তি স্তরে শক্তি ছিল 1 ইউনিট, তাহলে এখানে তার লাগবে হচ্ছে 6 ইউনিট শক্তি। আবার ইলেকট্রন এখন যাচ্ছে কি আমি 1 নম্বর শক্তি স্তর থেকে 5 নম্বর শক্তি স্তরে যাব। তাহলে 5 নম্বর শক্তি স্তরে শক্তি ছিল হচ্ছে 11 এবং 1 ছিল 1, তাহলে আমার লাগবে হচ্ছে 10 একক শক্তি। এখন আমরা যে আলোটা মেরেছি সেই আলোর মধ্যে কিন্তু 1 2 3 4 এরকম করতে করতে n একক পর্যন্ত শক্তি সবগুলি আছে এবং এই শক্তিগুলো থেকে কেবলমাত্র যে সমস্ত শক্তির মান আমাদের এই পার্থক্যের সমান হবে, দ্যাট মিনস আমি যদি এই পার্থক্যটাকে ডিফারেন্স লিখি, ধরো এটা হচ্ছে কি আমাদের শক্তির পার্থক্য এবং এই পার্থক্যটা বোঝায় কি হাইড্রোজেন পরমাণুর উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা। তো এই পার্থক্যর সমান যে সমস্ত আলো বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ এই ইলেকট্রনটা পাবে, কেবল ওই সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যকেই সে হচ্ছে শোষণ করবে, বাকিগুলোকে আর শোষণ করবে না। অর্থাৎ আমাদের আলো যেটা ছিল, আলোর কী কী শক্তি ছিল? এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি ছিল 1 একক 2 একক 3 একক 4 5 6 7 8 9 10 11, আচ্ছা 8 9 এর পর 10 9 কি গেল 9 10 11 12 এরকম চলতে থাকছে। তো এটা হচ্ছে আমাদের নিয়মিত বর্ণালীর শক্তি। তো এখন এই শক্তির মধ্যে থেকে আমাদের হাইড্রোজেন পরমাণুর প্রথম ইলেকট্রনটা সেই সমস্ত শক্তিটাই সে টেনে নেবে যে সমস্ত শক্তি নিয়ে সে খুব সহজেই দ্বিতীয় তৃতীয় চতুর্থ কিংবা পঞ্চম শক্তি স্তরে যেতে পারে। আর আমরা এই শক্তির ডিফারেন্স কত বের করেছি? 1 3 6 10। তার মানে এই যে একটা কন্টিনিউয়াস বর্ণালী বা নিয়মিত বর্ণালী দেখতে পাচ্ছি, ওর মধ্যে থেকে শুধুমাত্র এই 1 শক্তিটা খরচ হবে এই হাইড্রোজেন পরমাণুর মধ্যে থাকা এই ইলেকট্রনটাকে, যাতে সে প্রথম থেকে দ্বিতীয় শক্তি স্তরে যেতে পারে। তারপরে এই 3 এই শক্তিটা খরচ হবে হাইড্রোজেন পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনটা যেন 1 নম্বর থেকে 3 নম্বর শক্তি স্তরে যেতে পারে। তারপরে এই 6 শক্তিযুক্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গ সেটা ইউজ হবে যাতে হাইড্রোজেন পরমাণুটা 1 নম্বর শক্তি স্তর থেকে একদম আমাদের 3 নম্বর শক্তি স্তরে যেন যেতে পারে। আবার এখানে 10 যে শক্তিটা আছে এই শক্তিটা সে খরচ করবে যাতে সে 1 নম্বর শক্তি স্তর থেকে 4 নম্বর শক্তি স্তরে যেতে পারে। আচ্ছা এটা কি 4 ছিল? 1 2 3 4 না 5 ছিল, তাহলে 5 নম্বর শক্তি স্তরে যেতে পারে। আচ্ছা 5 তো ছিল, হ্যাঁ আমরা বলতে পারি এমনি 4 নম্বর শক্তি স্তর মানে একের সাপেক্ষে 4, বাট এমনিতে এটা হচ্ছে 5 নম্বর শক্তি স্তর। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, প্রথম শক্তি স্তর থেকে আমাদের ইলেকট্রনটা ভিন্ন ভিন্ন শক্তি শোষণ করতে পারে এবং সে ওই সমস্ত শক্তি শোষণ করবে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা সূর্য থেকে যে সমস্ত শক্তি তার দুইটা শক্তি স্তরের কক্ষপথের যে পার্থক্যটা আছে সেই পার্থক্যের সমান হয়। তাহলে এখান থেকে ভালোভাবে মনে রাখবে, কোনো একটা পরমাণুতে থাকা ইলেকট্রন কেবল ওই সমস্ত ফোটনের শক্তি গ্রহণ করে যে সমস্ত শক্তি তার দুইটা কক্ষপথের এনার্জি গ্যাপের সমান হয়। তার মানে শক্তি স্তরের যদি আমি বলি এনার্জি গ্যাপ, এটা বলতে বোঝায় আমাদের যে কোনো মানে প্রথম শক্তি স্তরের সাপেক্ষে যে কোনো একটা শক্তি স্তরের পার্থক্য বা শক্তির পার্থক্য, যেটাকে আমরা এখানে ডিফারেন্স হিসেবে লিখেছি। এটার মান অবশ্যই সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটার শক্তির সমান হবে এবং এটার যে কোনো একটা ফোটনের শক্তির সমান হবে।
তো আমাদের এখানে বিভিন্ন শক্তির ফোটন দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7। এর মধ্যে থেকে 1 শক্তি সম্পন্ন ফোটনটাই কেবলমাত্র আমাদের এই প্রথম ইলেকট্রনটাকে মানে ধাক্কা দিতে পারবে যাতে সে দ্বিতীয় কক্ষপথে চলে যায়। আবার 3 শক্তিযুক্ত ফোটনটাই কেবল প্রথম ইলেকট্রনটাকে ধাক্কা দিতে পারবে যাতে সে 3 নম্বর শক্তি স্তরে চলে যায়। 6 শক্তিযুক্ত আমাদের এই ফোটনটা আমাদের প্রথম এই ইলেকট্রনটাকে ধাক্কা দিতে পারবে যাতে সে 4 নম্বর শক্তি স্তরে যেতে পারে। এবং 10 শক্তি সম্পন্ন ফোটনটা আমাদের প্রথম ইলেকট্রনটাকে ধাক্কা দিতে পারবে যাতে সে 5ম শক্তি স্তরে চলে যেতে পারে। তো ফাইনালি আমরা এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে যদি কোনো একটা পর্দার মধ্যে ফেলি, ধরো এটা হচ্ছে আমাদের সেই পর্দা, তাহলে সেই পর্দার মধ্যে আমরা কি পাবো? আমরা এমন কিছু শক্তি সম্পন্ন তরঙ্গদৈর্ঘ্য পাবো যাদের আলোটা আমরা পর্দায় দেখতে পাবো। তাহলে আমরা কেবলমাত্র পর্দার মধ্যে 2, তারপর হচ্ছে 4, 5, তারপরে 7, 8, 9, 11, 12 এরকম করতে করতে n সংখ্যক কিছু তরঙ্গদৈর্ঘ্যের বা n সংখ্যক শক্তিযুক্ত তরঙ্গদৈর্ঘ্য পাবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছ এটা একটা কন্টিনিউয়াস লাইন, এখানে একটা দেখতে পাচ্ছ কন্টিনিউয়াস মানে কন্টিনিউটি আছে 4-এর পর 5, আবার 7, 8, 9। এই কন্টিনিউটির জন্যই আমরা কিন্তু একটা শোষণ বর্ণালী যখন দেখি তখন সেখানে বেশিরভাগ জায়গাটা দেখি হচ্ছে রঙিন বর্ণের এবং মাঝখানে আমরা কালো বর্ণের দেখি। এবং কালো বর্ণটা কেন তৈরি হয়? এই যেখানে 1 ছিল, 1 শক্তি শোষণ করে নিয়েছি হাইড্রোজেনের প্রথম ইলেকট্রনটা, তাই ওই 1-এর জন্য একটা কালো বর্ণ তৈরি হয়। আবার 3-এর জন্য ধরো এখানে একটা কালো বর্ণ তৈরি হয়, তারপর 6-এর জন্য ধরো দূরে একটা কালো বর্ণ তৈরি হয়, আবার 10-এর জন্য ধরো আরও দূরে একটা এরকম কালো বর্ণ তৈরি হয়। তো এই হচ্ছে আমাদের মেইন কাহিনী যে কেন একটা শোষণ বর্ণালীর মধ্যে জায়গায় জায়গায় কালো বর্ণ তৈরি হচ্ছে। তো এটা ধরো আমি পর্দাটা কমপ্লিট করে দিলাম, আর এটা হচ্ছে আমাদের সেই ব্ল্যাক কালারের ছায়া। তো এটা 10-এর জন্য তৈরি হয়েছে। তাহলে প্রথম কালো বর্ণ তৈরি হয়েছে, 1 নম্বর শক্তি শোষণ করে নিয়েছে 3, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 10। এখন দেখো তো এরপরে কি ঘটে? এরপরে হচ্ছে যখন আমাদের এই পরমাণুটা এরকম ভিন্ন ভিন্ন শক্তি শোষণ করে নেবে, দ্যাট মিনস 1, 3, 6, 10, তারপর কিন্তু সে গরম হয়ে যাবে। কারণ আমরা জানি কোনো একটা পদার্থতে আমরা রেডিয়েশনের মাধ্যমে তাপ দিয়ে থাকি এবং এ তাপ পেলে সে গরম হয়ে যায় এবং তার ইলেকট্রনগুলো কিন্তু এখন আর প্রথম কক্ষপথে থাকে না, তার ইলেকট্রনগুলো এখন চলে যায় দ্বিতীয় কক্ষপথে অথবা তৃতীয় কক্ষপথে অথবা চতুর্থ অথবা পঞ্চমে। আমি এখানে যদিও হাইড্রোজেন পরমাণুর এক্সাম্পলটা দিয়েছি, বাট তুমি ধরে নাও এটা হচ্ছে অন্য কোনো একটা পরমাণুর এক্সাম্পল যেখানে ইলেকট্রনগুলো প্রথম কক্ষপথ থেকে ধরো ভিন্ন ভিন্ন কক্ষপথে চলে যেতে পারে। তো এটা এখন হট অবস্থায় আছে, দ্যাট মিনস ওর মধ্যে আমি এখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়েছি বলে হট আছে। আমি এটাকে কোল্ড বানাতে চাই, ঠান্ডা বানাতে চাই। তাহলে এই পরমাণুটার যখন ঠান্ডা হওয়ার চেষ্টা করবে তখন কি ঘটবে? তখন তার চারপাশে যেই শক্তিস্তর আছে সেই শক্তিস্তর থেকে কিন্তু ইলেকট্রনগুলো নামা শুরু করবে। কোথায় নামবে? প্রথম শক্তিস্তরে নামার চেষ্টা করবে, মানে আগের ঘরে ফিরে যেতে যাবে। তার মানে 2 নম্বর শক্তিস্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তিস্তরে নামতে যাবে, 3 নম্বর শক্তিস্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তিস্তরে নামতে যাবে, 4 নম্বর শক্তিস্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তিস্তরে নামতে যাবে এবং ফাইনালি 5 নম্বর শক্তিস্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তিস্তরে নামার চেষ্টা করবে। এই সময়টাতে সে কিন্তু স্পেসিফিক কিছু বর্ণের আলো নির্গত করবে। কেন? কারণ ওই সমস্ত ইলেকট্রন কিন্তু মাত্র স্পেসিফিক এনার্জি রিসিভ করেছিল, যেমন 1, 3, 6, 10 এগুলো। তাই এখন তারা যেই বর্ণালী বিকিরণ করবে অবশ্যই ওই বিকিরণকৃত বর্ণালীর মধ্যে আমরা কেবলমাত্র স্পেসিফিক কিছু শক্তি পাবো। ওই সমস্ত শক্তি কী কী ছিল? 1, 3, 6 এবং 10। এবং এই শক্তিগুলোর জন্য আমরা স্পেসিফিক কিছু তরঙ্গদৈর্ঘ্য পাবো। ধরা যাক ওই তরঙ্গদৈর্ঘ্যগুলো হচ্ছে λ1, λ2, λ3 এবং হচ্ছে λ4। এবং এই সমস্ত তরঙ্গদৈর্ঘ্যের জন্য আমরা কিন্তু ফাইনালি স্পেসিফিক কিছু আলো পাবো বা আলোর দাগ পাবো। ধরো এটা হচ্ছে একটা রঙিন বর্ণের দাগ, এটা হচ্ছে আরেকটা রঙিন বর্ণের দাগ, এটাও কি এরকম রঙিন বর্ণের দাগ পাবো। তাই আমরা যখন এই যে বিকিরণ করা বর্ণালীগুলোকে কোনো একটা প্লেটে ফেলবো তখন ওই প্লেটটা যদি কালো থাকে বা ব্ল্যাক থাকে তখন তুমি দেখবে ওই ব্ল্যাক কালারের প্লেটের মধ্যে জায়গায় জায়গায় কিন্তু কিছু রঙিন কালারের বর্ণ চলে আসছে এবং এটাকে আমরা কি বলি? বিকিরণ বর্ণালী বলে থাকি। যেমন তোমরা যদি আগের ছবিটা লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ ইমিশন বা বিকিরণ বর্ণালী যেটা, সেটার মধ্যে টোটালি কালো প্লেট ছিল বা ব্যাকগ্রাউন্ড ছিল, তার মাঝে জায়গায় জায়গায় কিন্তু কিছু আলো তৈরি হয়েছে। এবং এই আলোগুলো কেন তৈরি হয়েছে? কারণ ওই পরমাণুটা স্পেসিফিক কিছু ইলেকট্রনগুলোর মানে উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে নেমে এসেছে, যার জন্য আমাদের স্পেসিফিক কিছু আলো আমরা পেয়েছি, আমরা টোটাল একটা আলো পাইনি। ঠিক এই কারণে আমাদের বিকিরণ বর্ণালীর চেহারাটা হয় নিচেরটার মতো, দ্যাট মিনস এরকম, আর শোষণ বর্ণালীর চেহারা হয় অনেকটা রঙিন কালারের। তো আই থিঙ্ক এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের বর্ণালীর কিন্তু অনেকাংশেই হয়ে গেছে।
এরপর যেটা দেখব সেটা হচ্ছে বর্ণালীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য। তো বর্ণালী যখন আমরা পাই তখন যদি আমি ইমিশন বর্ণালী বা বলা যায় বিকিরণ বর্ণালীর কথা বলি, তখন আমরা দেখতে পেয়েছি যে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তরে নেমে আসে। এখন এই নেমে আসাটা কিন্তু ভিন্ন ভিন্ন শক্তি দ্বারা বিকিরণ করতে পারে। কীভাবে বিকিরণ করতে পারে? যখন আমাদের উচ্চ শক্তি স্তর থাকে তখন কিন্তু এনের মানটা অনেক বেশি থাকে, এবং সেখান থেকে যদি ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন সে বেশি পরিমাণ শক্তি বা এনার্জি ইমিট করে। তাহলে আমি বলতে পারি এন যখন বেশি থাকে তখন আমাদের এনার্জি বা শক্তির যে বিকিরণ সেটাও বেশি থাকবে। কিন্তু আমি যদি খুব কাছাকাছি দুইটা মানে কক্ষপথের কথা বলি, যেমন আমি একটু এক্সাম্পল দিই তোমাদেরকে, খেয়াল করো এখানে কি দেওয়া আছে। এটা হচ্ছে n=1 বা গ্রাউন্ড স্টেট বা পরমাণু নিউক্লিয়াসের সবচেয়ে কাছে শক্তি স্তর। তো যখন 2 নম্বর শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে কোনো একটা ইলেকট্রন নেমে আসলো, তখন সে কিন্তু খুব কম পরিমাণ শক্তি বিকিরণ করে, এবং কম পরিমাণ শক্তি বিকিরণ করলে তার তরঙ্গ দৈর্ঘ্যটা হয় কি অবশ্যই বেশি। তোমরা দেখতে পাচ্ছ এখানে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য, লাল বর্ণ হচ্ছে কত 700 ন্যানোমিটারের মতো তার তরঙ্গ দৈর্ঘ্যটা, তার মানে 700 সংখ্যাটা কিন্তু বেশি অন্যান্য তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায়। তারপরে যখন আমি বলি n=3 থেকে n=1 এখানে কোনো একটা আলো নেমে আসে, তখন তার তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু হয়ে যায় আর একটু কম এবং শক্তি কিন্তু বেশি হয়ে যায়। এবং এখানে গ্রিন কালার যেটা, সেটার তরঙ্গ দৈর্ঘ্য মোটামুটি কত হয় 500 থেকে 550-এর মধ্যে, তাই না? এরকম হচ্ছে আমাদের সবুজ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে কমে গেছে। আবার যখন 4 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রনটা প্রথম কক্ষপথে নেমে আসে, তখন দেখতে পাচ্ছ তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আরও কমে গেছে, প্রায় নীলের কাছাকাছি হয়ে গেছে। নীল বা বেগুনি যেটাই বলি না কেন, সেটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 450 অথবা 400 ন্যানোমিটার। কাজে আমরা যত উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে কোনো একটা ইলেকট্রনকে নামতে দিব, বা ইলেকট্রন যখন খুব দূরবর্তী কক্ষপথের মধ্যে গমন করবে, তখন তার শক্তির নির্গমনটা হবে সবচেয়ে বেশি এবং তরঙ্গদৈর্ঘ্য যেটা সেটা হবে সবচেয়ে কম। আর যদি কাছাকাছি দুইটা কক্ষপথের মধ্যে ইলেকট্রন নেমে আসে, তখন তার মধ্যে থেকে যেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা শক্তি বের হবে, সেটার তরঙ্গদৈর্ঘ্য হবে অবশ্যই বেশি, বাট শক্তিটা হবে কম। এবং এই সম্পর্কটা এসেছে আমাদের বিখ্যাত এই ফর্মুলাটা থেকে, E=h নিউ, যেখানে ই হচ্ছে ইলেকট্রন যে শক্তি নির্গত করে তার মান, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এবং নিউ হচ্ছে কি আমাদের ইলেকট্রন যদি তরঙ্গ হিসেবে কাজ করে সেই তরঙ্গের কম্পাঙ্ক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি E=hc/λ। সি হচ্ছে আলোর বেগ, ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ই সমানুপাতিক 1/λ, যেহেতু প্ল্যাঙ্কের ধ্রুবক এবং আলোর বেগ দুটোই কি কনস্ট্যান্ট। তাহলে আমি যদি বর্ণালীর সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য বের করতে চাই, তাহলে সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য ম্যাক্সিমাম তখনই হবে যখন আমাদের শক্তি বা ই মিনিমাম হবে। অর্থাৎ এটা যেহেতু ব্যস্ত অনুপাত সম্পর্ক, তাই তরঙ্গদৈর্ঘ্য বাড়ালে অবশ্যই শক্তি কি কমবে। আর আমি যদি মিনিমাম তরঙ্গদৈর্ঘ্য নিয়ে কাজ করি, তাহলে অবশ্যই তার শক্তিটা কি হবে ম্যাক্সিমাম হবে বা বাড়বে। এই জন্য তোমরা খেয়াল করে দেখবে যে সমস্ত পরমাণুর মধ্যে যদি উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে কোনো ইলেকট্রন নেমে আসে, তাহলে তার শক্তি কিন্তু অনেক বেশি থাকে, এবং সেক্ষেত্রে আমাদের আলোটা আমাদের কি হয়ে যায় নীল কালার বা বেগুনি কালারের মতো হয়ে যায়। আর আমরা যদি কাছাকাছি দেখতে চাই, তাহলে আমরা বলতে পারি যে পাশাপাশি দুইটা এরকম n2 থেকে n1 যদি কোনো ইলেকট্রন নেমে আসে, সেক্ষেত্রে কিন্তু শক্তির নির্গমনটা কম হয়। তারপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, আমরা যেহেতু অনেক ধরনের বর্ণালী দেখেছি, তার মধ্যে থেকে আরও দুটো বর্ণালী আছে স্পেশাল বর্ণালী, আর ওদেরকে কিন্তু অন্যভাবে ভাগ করা যায়, যার মধ্যে একটা হচ্ছে পারমাণবিক বর্ণালী এবং আরেকটা হচ্ছে আণবিক বর্ণালী। তো পারমাণবিক বর্ণালীর কনসেপ্টটা অনেকটা বর্ণালীর মতোই, জাস্ট এখানে কোনো একটা মৌলিক পদার্থের পরমাণু কাজ করে। তো যেহেতু আমরা অলরেডি বর্ণালী পড়েছি, তাই বর্ণালীর মতো করেই কিন্তু পারমাণবিক বর্ণালীটাকেও পড়তে পারবো, একই রকম কনসেপ্ট। জাস্ট এটাকে কিছু কিছু বিজ্ঞানীরা স্পেসিফিক দুইটা ভাগে ভাগ করেছে, একটা ছিল পারমাণবিক বর্ণালী আর একটা হচ্ছে আণবিক বর্ণালী। তো পারমাণবিক বর্ণালী মানে হচ্ছে কি, এটা হচ্ছে তুমি যদি কোনো একটা পদার্থের পরমাণুকে নাও, সেই পরমাণুটাকে যদি তুমি উত্তপ্ত করো, দ্যাট মিনস কোনো একটা পদার্থকে তুমি যদি উত্তপ্ত করে বা তাপ প্রয়োগ করে গ্যাসে কনভার্ট করো, সেই গ্যাসীয় পরমাণুর মধ্যে কিন্তু অবশ্যই কী করবে ইলেকট্রনের স্থানান্তর তৈরি হবে যোজ্যতা স্তরে, যেহেতু তারা তাপ পেয়েছে। এখন তুমি যদি ওই উত্তপ্ত অবস্থায় কোনো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ অ্যাপ্লাই করো ওই সমস্ত উত্তপ্ত গ্যাসের মধ্যে বা মৌলিক পদার্থের গ্যাসের মধ্যে, তখন সেই উত্তপ্ত গ্যাসের ইলেকট্রনগুলো সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গকে রিসিভ করবে, করার পর তারা উপরে শক্তি স্তরে উঠবে, তারপরে তারা ওই শক্তিটাকে আবার বিকিরণ করবে, বিকিরণ করে তারা নিচে শক্তি স্তরে নেমে যাবে। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে পারমাণবিক শোষণ বর্ণালী এবং আরেকটা হচ্ছে কি পারমাণবিক বিকিরণ বর্ণালী। তার মানে তুমি যদি পারমাণবিক বর্ণালীর কথা বলতে চাও, তাহলে আমি যে কোনো একটা পরমাণু দিব, ধরো হাইড্রোজেন গ্যাস নিলাম,
হাইড্রোজেন গ্যাসের মধ্যে কিন্তু 2টা হাইড্রোজেন পরমাণু আছে এবং এই হাইড্রোজেন গ্যাসটাকে আমি হাইড্রোজেন গ্যাসটা নিয়ে যে কোনো একটা মৌলিক পদার্থ নিই, ধরো সোডিয়াম নিই। সোডিয়ামকে আমি প্রথমে কী করব, উত্তপ্ত করলে সে প্রথমে গ্যাসে কনভার্ট হবে এবং গ্যাসে কনভার্ট হওয়ার পর আমরা এই গ্যাসের উপর এক্সট্রা কিছু পারমাণবিক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যাপ্লাই করব, বা বলা যায় তড়িৎচুম্বকীয় বিকিরণ অ্যাপ্লাই করব। তো ওই তড়িৎচুম্বকীয় বিকিরণটা যখন অ্যাপ্লাই করব তখন এই গ্যাসের মধ্যে থাকা কিছু ইলেকট্রন সেই শক্তিটাকে শোষণ করবে। তো ইলেকট্রন যখন শক্তিটাকে শোষণ করবে তখন ইলেকট্রনগুলো উপরে শক্তি স্তরে চলে যাবে। দ্যাট মিনস এনের মানটা তখন তাদের হাই হয়ে যাবে এবং উপরে শক্তি স্তরে যখন তারা যাবে তখন আমাদের এই যে আমরা কিছু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাপ্লাই করেছি তার জন্য আমরা কিছু শোষণ বর্ণালী পাবো। কেননা শোষণ বর্ণালীটা হচ্ছে কি, কতগুলো ছায়া পাওয়া যাবে ওই সমস্ত ইলেকট্রনের জন্য এবং পরবর্তীতে ওই সমস্ত ইলেকট্রনগুলো যখন নিচের শক্তি স্তরে চলে আসবে বা এনের মান যখন তাদের লো হয়ে যাবে তখন তারা আরেক ধরনের বর্ণালী বিকিরণ করবে, যাদেরকে বলা হয় কি বিকিরণ বর্ণালী। তাহলে বলা যায় পারমাণবিক বর্ণালী মন্ত্রেও কিন্তু আমাদের এই দুইটা প্রকারভেদ আছে, যেখানে আমরা স্পেসিফিক একটা পরমাণুকে গ্যাসে কনভার্ট করে তারপর তার উপর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় বিকিরণটা অ্যাপ্লাই করে থাকি। তো কনসেপ্টটা আসলে একই রকম। তুমি পারমাণবিক শোষণ বর্ণালী বলতে নর্মাল যে শোষণ বর্ণালী আমরা পড়েছিলাম সেটাকেই বুঝবা, আবার পারমাণবিক বিকিরণ বর্ণালী বলতে আমরা যে নর্মালি বিকিরণ বর্ণালী পড়েছিলাম সেটাকে তোমরা বুঝবা। আবার প্রত্যেকটা মৌলের জন্য কিন্তু সেই মৌলের শোষণ বর্ণালী এবং বিকিরণ বর্ণালী ফিক্সড করা বা স্পেসিফিকভাবে দেওয়া। তাই কোনো একটা মৌলিক পদার্থ নিয়ে তুমি যদি টেস্ট করো বা তুমি যদি কখনও কোনো শোষণ বর্ণালী এবং বিকিরণ বর্ণালী পেয়ে যাও তাহলে তুমি স্পেসিফিকভাবে বলে দিতে পারবা ওই বর্ণালীটা আসলে কোন মৌলিক পদার্থ থেকে এসেছে। এবার যেটা দেখব সেটা হচ্ছে আমরা আরও এক ধরনের বর্ণালী দেখব যেটা পারমাণবিক বর্ণালীর মতোই, যার নাম হচ্ছে আণবিক বর্ণালী। তো আণবিক কথাটার সাথে অণুযুক্ত, পারমাণবিক কথাটার সাথে কিন্তু পরমাণুযুক্ত। তাহলে আণবিক যেহেতু অণুর সাথে সম্পর্কিত তাই আমরা এখন কি করব, আমরা 2 বা ততোধিক পরমাণু সমন্বয়ে কিন্তু অণু গঠিত করতে পারি, তাই না? তো এই সমস্ত অণু নিয়ে আমরা এখন কাজ করব। ধরো তোমার কাছে আমি একটা যৌগিক পদার্থ দিলাম, যৌগিক পদার্থের একটা গ্যাস দিলাম, ধরো অ্যামোনিয়া গ্যাস অথবা ধরো কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে দেখো তো এরা যেহেতু যৌগিক পদার্থ তাই এদের ক্ষুদ্রতম কণা অবশ্যই কী হবে, অণু হবে বা মলিকুল হবে। তো আমরা করব কি, এরকম যে কোনো একটা গ্যাসকে নিব বা বলা যায় আমরা যে কোনো একটা যৌগিক পদার্থকে নিব। তো এটা গ্যাসও হতে পারে, যে কোনো যৌগিক পদার্থ হতে পারে। আমি একটা যৌগিক পদার্থের নাম দিলাম, কথার কথা কী দেওয়া যায়, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের নাম দিলাম ধরা যাক। তো এরকম যৌগিক পদার্থ বা যৌগিক পদার্থ দিয়ে তৈরি গ্যাস অণু যদি আমি নেওয়ার পর আমি তাকে যদি উত্তপ্ত করি বা অনেক গরম করি, তারপরে তার মধ্যে যদি আমি কিছু ইলেকট্রিসিটি ফ্লো করি বা বিদ্যুৎ দেই বা বৈদ্যুতিক স্পার্কিং ঘটাই, তাহলে আমাদের এই সমস্ত যৌগিক পদার্থের মধ্যে যে সমস্ত অণু আছে, অণুর মধ্যে যে পরমাণু আছে তার ইলেকট্রনগুলো কিন্তু এক্সাইটেড হবে এবং এই সমস্ত ইলেকট্রনের জন্য আমরা বলতে পারি তারা যখন এক্সাইটেড অবস্থা থেকে আগের অবস্থায় ফিরে আসবে তখন তারা একটা নির্দিষ্ট বর্ণালী বিকিরণ করবে, যার নামই হচ্ছে কি আণবিক বর্ণালী। তাহলে আণবিক বর্ণালীটা কেবলমাত্র যৌগিক পদার্থের ক্ষেত্রে কাজ করে, কোনো মৌলিক পদার্থের ক্ষেত্রে কিন্তু কাজ করে না। এবং ওই বর্ণালীগুলোকে আমরা যদি কোনো একটা প্রিজমের মধ্যে দিয়ে প্রবাহিত করাই তাহলে আমরা স্পেসিফিক বর্ণালীর যে গঠনটা সেটা দেখতে পাবো এবং তার গঠনটাও অনেকটা এরকম। খেয়াল করো, এখানে লাইন স্পেকট্রাম বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে পারমাণবিক বর্ণালীকে, আর এখানে ব্যান্ড স্পেকট্রাম বলতে বোঝাচ্ছি আমরা আণবিক বর্ণালীকে। তো দেখো তো পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যখন আমরা আণবিক বর্ণালী নিয়ে বের করার চেষ্টা করব এবং সেই বর্ণালীগুলোকে যখন একটা ব্ল্যাক কালারের পর্দায় বা কালো বর্ণের পর্দায় ফেলবো তখন আমরা স্পেসিফিক কিছু ব্যান্ড পাবো, অর্থাৎ আমরা কোনো লাইন পাবো না, সেক্ষেত্রে এরকম একটা ব্যান্ড পাবো। দেখো এখানে হলুদ বর্ণের ব্যান্ড আছে। ব্যান্ড মানে হচ্ছে কি, একই তরঙ্গদৈর্ঘ্যযুক্ত অনেকগুলো কম্পাঙ্গ পাচ্ছি, মানে একই তরঙ্গদৈর্ঘ্যযুক্ত অনেকগুলো বিকিরণ পাচ্ছি আমরা, ওই বিকিরণগুলোকে আমরা এখানে ব্যান্ড বলছি। আর তুমি যখন পারমাণবিক বর্ণালীর কথা বলবা তখন কিন্তু স্পেসিফিক ইলেকট্রনের জন্য স্পেসিফিক আলোর যেই ব্যান্ডটা আছে সেটা আমরা পেতাম। বাট যখন এই সমস্ত পরমাণুগুলোকে মানে অণুগুলোকে উত্তপ্ত করবা তুমি, ইলেকট্রনগুলো যখন নিচের স্তরে ফিরে আসবে তখন একই লেভেলের বা একই শক্তিসম্পন্ন অনেকগুলো শক্তি তৈরি করবে, যার জন্য আমরা এরকম একটা ব্যান্ড দেখতে পাবো বা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবো, যেখানে কোনো লাইন দেখা যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি এখানে পাশাপাশি একই তরঙ্গদৈর্ঘ্যযুক্ত অনেকগুলো আলো মিলিত হয়ে বসে আছে। তাহলে যদি আমি এটা এক কথা বলি তার মানে হচ্ছে কি, আণবিক বর্ণালীতে খুব নিকটতম তরঙ্গদৈর্ঘ্যের অনেকগুলো রেখা পাওয়া যায় এবং এদেরকে আসলে গুচ্ছ বর্ণালীও বলা হয়। তোমরা যদি ব্যান্ড বর্ণালী বা ব্যান্ড স্পেকট্রাম না বলতে চাও, এদেরকে চাইলে তোমরা গুচ্ছ বর্ণালীও বাংলাতে বলতে পারো। এখন কথা হচ্ছে কেন এরকম ব্যান্ড আমরা পাই? এই ব্যান্ডটা তো পাওয়ার কারণ ছিল না,
কারণ ইলেকট্রন তো আলাদা আলাদাভাবে উপরের শক্তিস্তর থেকে নিচে শক্তিস্তরে নেমে যায় যখন সে মানে এক্সাইটেড থেকে নর্মাল অবস্থায় ফিরে আসে, তাই না? বাট যখন তুমি আণবিক বর্ণালীর কথা বলবা তখন এখানে একটা বিষয় জড়িত থাকবে, সেটা হচ্ছে ইলেকট্রন তো আচ্ছা আমি একটু বলি, লাইন স্পেকট্রাম বা বলা যায় পারমাণবিক বর্ণালীতে শুধুমাত্র ইলেকট্রনের নেমে আসাটার জন্য যে বর্ণালী তৈরি হয় সেটাকে প্রকাশ করা হয়। কিন্তু তুমি যখন আণবিক বর্ণালী নিয়ে কথা বলবা তখন ইলেকট্রনের নেমে আসা প্লাস আমরা যেই অণু দেখতে পাচ্ছি সেই অণুর ঘূর্ণন বা রোটেশন প্লাস আমরা যেই অণুটাকে তাপ দিয়েছি সেই অণুর কিছু ভাইব্রেশন বা কম্পন তৈরি হয়। তো এই যে অণুর ঘূর্ণন, তারপর কম্পন, তারপর ইলেকট্রনের নেমে আসা, এই সবগুলো বিষয় আসলে কাজ করে হচ্ছে আমাদের আণবিক বর্ণালীতে। তাহলে আণবিক বর্ণালীতে এই ব্যান্ডগুলো পাওয়ার মেইন রিজনটা হচ্ছে কি, এখানে শুধুমাত্র ইলেকট্রন নেমে আসার জন্য যে শক্তি বিকিরণ হয় তা না, অণুর ঘূর্ণনের জন্য এবং অণুর ভাইব্রেশন বা কম্পনের জন্য কিন্তু আমাদের এই ব্যান্ডগুলো তৈরি হয় বা কাছাকাছি তরঙ্গ দৈর্ঘ্যের অনেকগুলো আলোক শক্তি বা বর্ণালী তৈরি হয়। আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের এখানে পারমাণবিক বর্ণালী যেটা বা লাইন স্পেকট্রাম, এটা দিয়ে আমরা শুধুমাত্র কোনো একটা মৌলিক পদার্থের পরমাণু নিয়ে কাজ করতে পারি বা পরমাণু সম্পর্কে জানতে পারি। তার মানে এই জিনিসটা আমাদেরকে শুধুমাত্র ওই মৌলিক পদার্থের অ্যাটম বা পরমাণু সম্পর্কে ধারণা দেয়। আর ব্যান্ড স্পেকট্রাম যদি বলি বা অ্যাটমিক স্পেকট্রামের কথা যদি বলি বা আণবিক বর্ণালীর কথা যদি বলি, এটা আমাদের শুধুমাত্র পরমাণুর ধারণা দেয় না, এটা আসলে আমাদের অণু বা মলিকুলেরও ধারণা দেয়। এবং নিচে তোমরা দেখতে পাচ্ছ কন্টিনিউয়াস স্পেকট্রাম, এবং আমরা জানি কন্টিনিউয়াস স্পেকট্রামটা অল টাইম কিন্তু সূর্য দেখে আসে বা নিয়মিত বর্ণালীটা একমাত্র সূর্য হচ্ছে তার উৎস। এবার আমরা কয়েকটা আণবিক বর্ণালীর যেই ধরন আছে বা প্রকারভেদ আছে সেটা একটু দেখতে পারি, যে কি কি ধরনের বাস্তব এক্সাম্পল আমরা দেখে ফেলি যেটা আণবিক বর্ণালী হিসেবে কাজ করে। প্রথমে দেখতে পাচ্ছি আবর্তন বর্ণালী, যেটাকে বাংলা বলা হয় মাইক্রোওয়েভ, এবং মাইক্রোওয়েভ বর্ণালী যেটা সেটা কিন্তু আসলে ওয়ান কাইন্ড অফ আণবিক বর্ণালী হিসেবেই কাজ করে। তারপরে কম্পন বর্ণালী বা ইনফ্রারেড রে, যেটা তোমরা চিনো, রিমোট কন্ট্রোলে ইউজ করা হয় বা অ্যাপাচি হেলিকপ্টারের মধ্যে ইউজ করা হয়। তো এরা কিন্তু আমাদের আণবিক বর্ণালী হিসেবে কাজ করে। অতিবেগুনি রশ্মি, এবং এটা দৃশ্যমান বর্ণালী হিসেবে কাজ করবে। একই সাথে এটা কিন্তু একটা আণবিক বর্ণালী, দ্যাট মিনস আল্ট্রাভায়োলেট রে, এবং এমন কিছু আল্ট্রাভায়োলেট রে আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই, সেগুলো কিন্তু আণবিক বর্ণালী হিসেবে কাজ করে। তারপর রমন বর্ণালী, এটা বিশেষ ধরনের বর্ণালী, এবং বিজ্ঞানী রমন এটা তৈরি করেছিলেন, মানে বের করেছিলেন, তো এটাও আণবিক বর্ণালী। তারপর হচ্ছে ইএসআর বর্ণালী, দ্যাট মিনস ইলেকট্রন স্পিন রেজোনেন্স বর্ণালী, এটাও আণবিক বর্ণালী। তারপর ফাইনালি হচ্ছে ভর বর্ণালী বা ম্যাস স্পেকট্রাম, এটাও আণবিক বর্ণালী। তারপরে মসবার বর্ণালী, এটা আমাদের আণবিক বর্ণালীর একদম বাস্তব উদাহরণ।